আসসালামু আলাইকুম। এপেন অনলাইন টিভির পর্দায় আপনারা আমাদেরকে দেখতে পাচ্ছেন সোজা কথার চতুর্থ পর্বে। আজ আমাদের মাঝে উপস্থিত আছেন সভাপতি উপজেলা আওয়ামী লীগের সম্মানিত আক্তার হোসেন বাদল, সাবেক মেয়র সৈয়দপুর পৌরসভা। উপস্থিত আছেন মোহাম্মদ নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দপুর। সোজা কথায় আমরা সবসময় সৈয়দপুর এবং সৈয়দপুরের আশেপাশের সমস্ত সমস্যা এবং সমাধানগুলো খোঁজার চেষ্টা করি। তবে আজ একটু ব্যতিক্রম একটি বিষয়, সেটি হচ্ছে আজ জাতীয় শোক দিবস। এই জাতীয় শোক দিবসে আলোচনা সারা বাংলাদেশে একইভাবে চলছে, সৈয়দপুরেও চলছে। আমার হাতের বাম পাশে আজকের অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব আক্তার হোসেন বাদল। তার কাছ থেকেই প্রথম প্রশ্নটি দিতে চাই, আমরা কি আসলেই আমাদের শোক দিবসটাকে সেভাবে পালন করতে পারছি কিনা? ধন্যবাদ এপিএন টেলিভিশন চ্যানেলকে। সঞ্চালক আমার সঙ্গে যিনি আছেন সৈয়দপুরের প্রবীণ সাংবাদিক নজরুল ইসলাম এবং আমার সামনে দর্শকবৃন্দ, সবাইকে বাংলাদেশ আওয়ামী লীগ সৈয়দপুর উপজেলা শাখার পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে আমি সালাম এবং আদাব জানাই। বিশেষ করে সৈয়দপুর এবং কিশোরগঞ্জ এই নির্বাচনী এলাকা সহ আমার নীলফামারী জেলার সকল জনগণকে। আপনি যে প্রশ্নটা করলেন যে 15ই আগস্ট আমরা ঠিকভাবে পালন করতে পারছি কিনা, আজ দেখুন, আজ 15ই আগস্ট 45তম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদত বার্ষিকী। আমি গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি জাতির জনককে। 1975 সালে 15ই আগস্টে তার সপরিবারকে যেভাবে নির্মমভাবে হত্যা করেছে পাকিস্তানের প্রেতাত্মারা, কিছু উচ্চ অভিলাষী নিম্ন শ্রেণীর আর্মির অফিসার। আজকের এই দিনটি অত্যন্ত শোকাবহ দিন। সঙ্গে সঙ্গে আমি স্মরণ করি জেলে জাতীয় নেতাকে হত্যার বিষয়টাও। আজকের এই দিনে 21শে আগস্ট গ্রেনেড হামলা যারা মৃত্যুবরণ করছে তারা সহ, করোনায় এই সময়ে যারা মৃত্যুবরণ করছে তারা সহ, আপনার আমফান ঝড়ে এবং এই বন্যায় যারা মৃত্যুবরণ এবং ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের। প্রিয় সঞ্চালক, 15ই আগস্ট আজকের এই দিনে আপনি বলেছেন যে আমরা যথাযথভাবে পালন করতে পারছি কিনা। ইনশাআল্লাহ বাংলাদেশ সহ সারা পৃথিবীর স্বাধীনতার পক্ষের রাজনৈতিক দল, আওয়ামী লীগ, প্রগতিশীল উদার মনা গণতন্ত্র মনা যারা আছে, তারা করোনাকালীন সরকারের স্বাস্থ্যবিধি মেনে যথাযথ মর্যাদায় আজকের এই দিনটি শহর গ্রাম থেকে শুরু করে রাজধানী থেকে শুরু করে দেশ এবং বিদেশে আওয়ামী লীগ তার সকল সহযোগী সংগঠন সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জাতির জনকের এই দিবসটি যথাযথ মর্যাদায় পালন করছে। জাতির জনকের হত্যার বিষয়টা আমি একটু বলি। বিষয়টা হচ্ছে এই যে আপনারা সবাই জানেন যে একটা সময় 1957 সালে এই 57 নবাব সিরাজউদ্দৌলা পলাশীর প্রান্তরে 1757 সালে যে মির্জাফর এবং ঘসেটি বেগমেরা তাকে হত্যার মধ্য দিয়ে আজকের বাংলাদেশ এবং আজকের পাকিস্তান এবং ভারত টোটাল এই উপমহাদেশটি চলে যায় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বেনিয়াদের হাতে। 200 বছর এই অবদত্ত ভারতবর্ষকে তারা শাসন করে। এখানে অনেক লড়াই সংগ্রাম আন্দোলন হয়, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান জীবন দেয়, সেইখানে ক্ষুদিরাম সহ অনেকেই জীবন দিয়েছে। পরবর্তীতে আপনারা জানেন যে 1947 সালে দেশটি বিভক্তি হওয়ার পরেই পাকিস্তান নামক একটি দেশের জন্ম হয়। ভারত এবং পাকিস্তান ভাগ। পাকিস্তানের দুটি অংশ নিয়ে পাকিস্তান পূর্ব এবং পশ্চিম। আমরা পূর্ব পাকিস্তানের লোক 7.5 কোটি, পশ্চিম পাকিস্তানের ছিল 5.5 কোটি। আশ্চর্য এদেশ
যে বিভক্তিটা যেটা হয়ে গেল সেটা আপনার পশ্চিম পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান 1000 মাইলের ব্যবধানে একটি দেশের দুটি প্রদেশ। আমরা মাছে ভাতে বাঙালি, আমরা বেটে কালো দেখতে, আর তারা জাতিগতভাবে পাঞ্জাবি, পাঠান, সিং, তারা তাদের বস্তু ভাষায় কথা বলে, তারা উর্দুতে কথা বলে, তারা পাঞ্জাবি পাঠান ভাষায় কথা বলে, তারা বিরাট লম্বা চড়া লম্বা লম্বা ওদের গোপ, ওরা রুটি খায়, আমরা পান্থা ভাত খাই। জাতিগত সাংস্কৃতিকগতভাবে কোনো মিল নাই, সংস্কৃতিতে কোনো মিল নাই। এইরকম একটি দেশ নিয়ে পাকিস্তান 48-47 সালে জন্মগ্রহণ হল। তখন ভারতের কমিউনিস্ট পার্টির নেতা মোজাফফর আহমদ বলেছিলেন, ভারতের লাল ঝান্ডা কাঁধে নিয়ে একক কলকাতার মাঠে তার মিছিল আজাদে ঝুটা হয় লালন ঢোকায়। পাকিস্তানের দালাল বলে তাকে ভারতীয়রা সেদিন জেলে দিয়েছে। দেখুন, পাকিস্তানের 25 বছরের 47-এ দেশ বিভক্তির পরে 48-এ ভাষার উপর আঘাত আসলো যে টোটাল পাকিস্তানের ভাষা উর্দু হবে, অথচ 7.5 কোটি মানুষের ভাষা। আমরা মায়ের জন্মগ্রহণের পর মা বলে ডাক দিই। লড়াই আন্দোলন শুরু হলো, রফিক সালাম বরকত 1952 সালে জীবন দিয়ে বাংলা ভাষাকে প্রতিষ্ঠিত করল। শুরু হয়ে গেল পাকিস্তানিদের, পশ্চিম পাকিস্তানিদের শোষণ বঞ্চনা বাঙালিদের উপর, পূর্ব পাকিস্তানের উপর। পরবর্তীতে আপনারা জানেন সেই 70 নির্বাচনের আগে 6 দফা 11 দফা 69 গণঅভ্যুত্থান অভ্যুত্থান 70 নির্বাচন যেটা হয়ে গেল, সেই নির্বাচনে বাঙালিরা নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা লাভ করে আওয়ামী লীগ বঙ্গবন্ধুর দল, সেখানে তারা ক্ষমতা না দিয়ে সেখানে মার্শাল জারি করে বঙ্গবন্ধুকে গ্রেপ্তার করে জেলে ঢুকিয়ে। বঙ্গবন্ধু 7ই মার্চের ভাষণ দিয়েছিলেন, আপনারা জানেন যে এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম। তারপরে উনি আরও বলেছিলেন এই ভাষণে যে আমি যদি হুকুম দিবার নাও পারি, তোমাদের যা কিছু আছে তাই নিয়ে তৈরি থাকবে। মার্শাল জারি হওয়ার পর আপনারা জানেন যে আর্মিরা এবং আমাদের এই মির্জাফর এবং ঘসেটি বেগম যারা ছিল, নবাব সিরাজউদ্দৌলাকে যারা হত্যা করেছে, তারা ষড়যন্ত্র করে সেইখানে এই বাঙালিরা বিভিন্ন মুসলিম লীগ, জামাত ইসলাম, রাজাকার, আল বদর, আল শামস সবাই মিলে পাকিস্তানের পক্ষে দাঁড়ানো। সেইখানে বাংলাদেশ যেমন বিভক্তি হলো, পাকিস্তানকে ঠিকানার পক্ষে হলো, পাকিস্তানকে বাংলাদেশ করার পক্ষে মেজরিটি পার্সেন্ট 99%, এবং ওয়ার্ল্ডও সেখানে ভাগ হয়ে গেল পাকিস্তান যাতে থাকে। তখন পাকিস্তানের পক্ষে দাঁড়ালো চীন, আমেরিকা, সৌদি আরবের সমস্ত দেশ। আমাদের পক্ষে তখন দাঁড়ালো ভারত, সোভিয়েত ইউনিয়ন, পৃথিবীর অনেক গণতান্ত্রিক এবং সমাজতান্ত্রিক রাষ্ট্র। 9 মাস লড়াই সংগ্রাম হলো, 3 লক্ষ মানুষ শহীদ হলো, 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করলো, 2 লক্ষ মানুষ মা বোন ইজ্জত হারালো। 9 মাসের যুদ্ধের পর 95,000 সেনাবাহিনী মুক্তিযুদ্ধ ভারতীয় যৌথ কমান্ডের কাছে সোয়ার্তি উদ্যানে সিলিন্ডার আত্মসমর্পণ। পৃথিবীর সেরা যোদ্ধা তারা। সেইখানে বঙ্গবন্ধু পাকিস্তানের কারাগার থেকে চলে আসে আমেরিকার ভারতের মধ্যে। 3-3.5 বছরের মাথায় এই আমেরিকা, চীন, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা সহ সৌদি আরবের যারা ছিলেন এবং বাংলাদেশিরা যারা দেশ স্বাধীনের পর পাওয়া গেছিলেন পাকিস্তানে, যাদের বঙ্গবন্ধু নাগরিকত্ব বাতিল করেছে, যাদেরকে রাজাকার হিসাবে আলবদরের পরবর্তী আইনে জেলে দিয়েছিল, তারা তখন ইন্টারন্যাশনালি তারা ষড়যন্ত্র করে বিপুল সংখ্যক পুঁজি বিনিয়োগ করে আর্মির ছোট স্তরের অফিসারদেরকে সেইখানে টাকা দিয়ে হাজার হাজার কোটি টাকা দিয়ে রাতে একটু ভুগতান ঘটিয়ে তাকে হত্যা করলো সকলে। পৃথিবীতে বহু হত্যা হয়েছে, রাজনৈতিক কু হয়েছে, অনেক রাষ্ট্রপ্রধান মারা গেছে। ভারতের ইন্দিরা গান্ধী মারা গেছে, তার ছেলে মারা গেছে, পাকিস্তানের বেনজির ভুট্টো মারা গেছে, এইরকম পৃথিবীর আরো অনেকেই মৃত্যুবরণ করছে, কিন্তু তাদের সপরিবারে তাকে হত্যা করা হয়। উদ্দেশ্য একটি, যে বাংলাদেশকে কেন জন্ম দিল পাকিস্তানকে ভেঙে, বঙ্গবন্ধু আওয়ামী লীগ সপরিবারে তাকে খতম করে দাও। তার হত্যার মধ্য দিয়ে প্রায় 21 বছর আওয়ামী লীগ ক্ষমতার বাইরে থাকলো। এই 21 বছরে বঙ্গবন্ধুর নাম উচ্চারণ করা যেত না, বঙ্গবন্ধুর নামে যারা হত্যা করেছে তাদের কেস মোকদ্দমা করা যেত না, এবং ঘটনা হয়েছে যে 15 আগস্ট পালন করা যেত না,
এবং ৭১-এর মহান মুক্তিযুদ্ধে আমরা রাইফেলের ট্রিগার টিপে যারা মুক্তিযোদ্ধা ছিলাম জয় বাংলা বলে আমরা ফায়ার করতাম, ওরা পাকিস্তান জিন্দাবাদ করে ফায়ার করতো, যুদ্ধ হতো, কোনো কোনো সেক্টরে আমরা জিততাম, ওদের লোক মারা যেত, আমাদের লোক কোনো কোনোখানে তারা জিতত। কিন্তু স্বাধীনতার মধ্যে দিয়ে জয় বাংলাতে ওনারা এখন 15ই আগস্টে বঙ্গবন্ধু হত্যার পর বলছে জয় বাংলার মাথায় লাথি মারো, জিন্দাবাদ কায়েম করো। যে পাকিস্তানকে আমরা জিন্দাবাদকে বাতিল করে দিলাম, পাকিস্তানের 25 বছরের শাসন বঞ্চনার অবকাশ ঘটিয়ে ৭১-এর 16ই ডিসেম্বর সেইটা জামাতে ইসলাম বিএনপি এই কাম করলো। বঙ্গবন্ধু হত্যার মধ্যে জিয়াউর রহমান ক্ষমতায় এসে একজন মুক্তিযোদ্ধা, সে বলে আমি জেড ফোর্সের অধিনায়ক, যে রাজাকারের বিরুদ্ধে আমরা যুদ্ধ করলাম, তিনি পাকিস্তান থেকে সড়কে নিয়ে আসে তাদের কাছে যত জামাত টামাত নিয়ে এসে দল করার অধিকার দিলেন এবং তিনি মিশ্র একটি দল তৈরি করলেন এবং সেখানে রাজাকার, বড় রাজাকার, সেখানে শাহজিবুর রহমানকে প্রধানমন্ত্রী করলেন এবং মুক্তিযুদ্ধের সেই পতাকা পতপত করে গাড়িতে তারও উড়ে উঠল। উড়ে এই 21 বছরের দেশটাকে, স্বাধীনতার ইতিহাসটাকে বিকৃতি করে স্কুল কলেজের কমলমতি ভাই বোনদের বিভিন্ন ভাবে শহীদ জিয়া নাকি স্বাধীনতার ঘোষণা, আপনারা নিজেও জানেন যে শহীদ জিয়া বলছে যে বঙ্গবন্ধুর নির্দেশে, আমাদের গ্রেট লিডারের নির্দেশে আমি স্বাধীনতা ঘোষণা করছি। কোনদিন তার জীবদ্দশায় এইটা তিনি বলেন নাই। এই যে বিকৃতির ইতিহাস তারা শুরু করল, এখন এই 21 বছরের মধ্যে দেশটা, আপনারা জানেন যে ভারতের মাটিতে তখন আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে স্লোগান আমরা দিয়েছিলাম, জিও জিও যুগ যুগ দিও। শেখ হাসিনা, বঙ্গবন্ধু আর ইন্দিরা গান্ধী জিও জিও যুগ যুগ জিও, এই স্লোগান আমরা দিয়েছিলাম। কিন্তু এই রাজাকারকে দিয়ে জিয়াউর রহমান ক্ষমতার লোভে মুক্তিযুদ্ধের সঙ্গে বিশ্বাসঘাতকতা করল। এই মির্জাফর, আল্লাহর অশেষ মেহরবানিতে 21 বছর পর ক্ষমতায় আওয়ামী লীগ আসল। আসার পর দেশটা কোন পর্যায়ে নিয়ে গেছে আপনারা জানেন। আপনার আমাদের জেলার ব্যাপারটা দেখুন না কেন, আমাদের ইপিজেড যেখানে 50,000 লোক কাজ করবে, যেখানে গ্যাস বিহীন আজকে 35,000 লোক কাজ করতেছে, সেইটাকে উনি বন্ধ করে দিলেন আওয়ামী লীগ গভর্নমেন্ট করছে। উনি শাড়ির কারখানা করতেন, সিল্ক শাড়ি। এমনি ভাবে অসংখ্য প্রকল্প আজকে কমিউনিটি হাসপাতালগুলো 4,500 বন্ধ করে দিল। এমনি ভাবে পাকিস্তানের সঙ্গে সম্পর্ক করা এবং আমাদের এই 21 বছরে আওয়ামী লীগের লক্ষ লক্ষ কর্মীকে পঙ্গু করা, গায়েব করা, জেলে ঢোকা, হত্যা করা, সেখানে ক্রসফায়ার তার আমলে চালু হয়েছে, সেই জায়গায় ঠিক করে আমাদেরকে ধ্বংস করার চেষ্টা করছে। কিন্তু বাংলাদেশ বীরের জাতি, যুদ্ধ করে দেশ স্বাধীন হয়েছে, বিপ্লবের মহানায়ক বঙ্গবন্ধু। জামাত ইসলাম, রাজাকার, আলবদর, বিএনপির একটা দেশে গণতন্ত্র থাকবে, ভিন্ন মতামত থাকবে, দল থাকবে, এটাই স্বাভাবিক। বিপ্লব আমার দেশটা তো কেউ দয়া করে দান করে না। 9 মাস যুদ্ধ করে 30 লক্ষ মানুষ শহীদ, 2 লক্ষ মামুন ইজ্জত, 1 কোটি মানুষ ভারতে আশ্রয় গ্রহণ করেছে। ভারতের লোকজন যদি মহাত্মা গান্ধীকে জাতির পিতা বানায়, পাকিস্তানের নেতারা সেখানে লড়কেলেঙ্গে পাকিস্তান, সিনকেলেঙ্গে পাকিস্তান করে পাকিস্তানের জাতির পিতা কায়দে আজম মোহাম্মদ আলী জিন্দা বানায়, তাহলে আমার দেশটা কি মাটি ফেটে উঠেছে, জন্ম হয়েছে, আমাকে কেউ দান করেছে? ইয়াসির আরাফাত ফিলিস্তিনি বিপ্লবের নেতা, হো চি মিন বিপ্লবের নায়ক, ভিয়েতনামের নেতা, তাহলে আমার বঙ্গবন্ধু বিপ্লবের মহানায়ক, সেখানে ফিদেল কাস্ট্রো বলছে আমি হিমালয় পর্বত দেখেছি, বঙ্গবন্ধুকে দেখি নাই। সেখানে তারা জাতির পিতা বলতে শরম পায়। তাহলে আমরা কি যারও সন্তান বাঙালি জাতি না? বিচিত্র দেশে সেলুদাস, বিভক্তি হওয়া মাটির নিচে আমি ডুবে যাই, কি তাজ্জব। সম্মানিত দর্শক, আপনারা চমৎকার একটি আবহে উপনীত হয়েছি। আমাদের সাথে উপস্থিত আছেন আপনারা যারা এই মুহূর্তে টেলিভিশন চ্যানেলে যুক্ত হয়েছেন, আমি আপনাদের জানিয়ে দিই আক্তার হোসেন বাদল আছেন আমাদের সাথে, সভাপতি উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক মেয়র সৈয়দপুর পৌরসভা। আমার হাতে ডান পাশেই রয়েছেন জনাব নজরুল ইসলাম, জ্যেষ্ঠ সাংবাদিক সৈয়দপুর। তার কাছে একটি প্রশ্ন, আপনার সাংবাদিকতা দিয়েই, আপনি দীর্ঘদিন হয়ে গেল সাংবাদিকতা করছেন, পৃথিবীতে অসংখ্য পেশা, সাংবাদিকতাকেই পেশা হিসেবে বেছে নিলেন, এটি কোনো কারণ রয়েছে?
সেটা আমার এটা বলার আগে আমি 15ই আগস্ট সম্পর্কে দুটো কথা বলতে অবশ্যই। সেটা হলো যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে বিভিন্ন জন ঐতিহাসিকরা বিভিন্নভাবে মূল্যায়ন করেছেন। কেউ বলেছেন রাখাল রাজা, কেউ বলেছেন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি। আসলে এইসব মূল্যায়ন দিয়ে আমি মনে করি যে বঙ্গবন্ধুকে মূল্যায়িত করা যাবে না, কারণ বঙ্গবন্ধু নিজেই ইতিহাস, উনি নিজেই ইতিহাস সৃষ্টি করেছেন। আমার বড় ভাই একটু আগে বললেন 73 সালে যখন দেশ স্বাধীনের পরে জোট নিরপেক্ষ সম্মেলনে যাওয়ার সময় ফিদেল ক্যাস্ট্রো তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, আমি হিমালয় দেখিনি, তোমাকে দেখেছি, তোমাকে দেখেই আমি হিমালয়কে দেখেছি। এই মাপের একটা নেতা ছিল। তো বঙ্গবন্ধুর হত্যাটা যদি বিশ্লেষণ করা যায়, আসলে এখানে বাবু ভাই বললেন অনেক কথা। আসলে এখানে যেরকম দেশীয় ষড়যন্ত্র ছিল সেরকম আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল সেটা এরকম যে পাকিস্তান সৃষ্টি, পাকিস্তান ভাঙার তাদের যে মনোকষ্ট ছিল, তারা মনে করেছিল এটার প্রতিশোধ নিতে হবে, এবং সেই প্রতিশোধটা হত্যা, মানুষ একজন রাষ্ট্রনায়ক অতীতেও হত্যা হয়েছেন, অনেক রাষ্ট্রনায়ক হত্যা হয়েছেন, কিন্তু এইভাবে তার পুরো বংশধরকে শেষ করে দেওয়া এটা হয়নি। সেদিন যদি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার ছোট বোন শেখ রেহানা যদি বাংলাদেশে থাকতেন, তা বাংলাদেশের যে প্রান্তেই থাকতো না কেন তাকেও কিন্তু হত্যা করতো। কিন্তু সেই সময় ডক্টর ওয়াজিদের চাকরি সূত্রে সে জার্মানিতে অবস্থান করেছে, যা দুটো প্রাণে বেঁচে গেছে শেখ হাসিনা। তো এই যে আমাদের বিচার হয়েছে, যারা হত্যা করেছে সামরিক জান্তা, তাদের বিচার হয়েছে, কিন্তু এই সামরিকদের নেপথ্যে তো কিছু রাজনীতিবিদ ছিলেন, সেই রাজনীতিবিদদেরকে কিন্তু বিচারের আওতায় আনা হয় নাই। এবং এই হত্যার পিছনে কিন্তু আন্তর্জাতিক ষড়যন্ত্র ছিল। আন্তর্জাতিক ষড়যন্ত্র বলতে সিআইএ, আমেরিকার যে গোয়েন্দা সংস্থা, সিআইএর এটা তৎকালীন আপনার বিদেশি সাংবাদিকরা এটা প্রমাণ করে দিয়েছে যে এখানে সিআইএ জড়িত ছিল। এবং আমি কালকে একটা লেখা পড়লাম, এটা হলো গার্ডিয়ান পত্রিকার এক সাংবাদিক লিখতেছে যে বঙ্গবন্ধু হত্যার 10 কি 7 দিন আগে জিয়া রহমান আমেরিকান দূতাবাসের এক সাথে কর্মকর্তার সাথে বৈঠক করেছে এক ব্যবসায়ীর বাড়িতে, হত্যার 10 দিন আগে। এবং পরে তার পরিচয় জানা গেল যে উনিই ছিলেন বাংলাদেশের সিআইএর স্টেশন কমান্ডার। অর্থাৎ এটা প্রমাণিত যে বঙ্গবন্ধু হত্যার সাথে জিয়াউর রহমান জড়িত এবং সরাসরি জড়িত। আপনারা যারা টেলিভিশন দেখেন আপনারা জানবেন যে পরবর্তীতে কর্নেল ফারুক, রশিদ তারা লন্ডনে এবং থাইল্যান্ডে বিবৃতি দিয়ে তারা স্বঘোষিত হত্যাকারী, আমি শেখ মুজিবকে হত্যা করেছি। অতএব এটা প্রমাণিত যে জিয়া রহমান হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিলেন। তো আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে আমরা কিন্তু এখনো বাদল ভাই আওয়ামী লীগ করেন, আওয়ামী লীগের নেতা, উনিও হয়তো বলতে পারবেন না যে আসলে কারা কারা জড়িত, এই ষড়যন্ত্রটা কিভাবে হয়েছে। বাংলাদেশের সুশীল সমাজের কিন্তু একটা দাবি আছে, সেটা হলো যে একটি কি বলবো ওটাকে তদন্ত কমিশনের মতো করে এই কারা ছিল, অর্থাৎ এই প্রত্যক্ষ হত্যাকারীর পিছনে কারা ছিল তাদেরকে এটা নিয়ে একটা শ্বেতপত্র প্রকাশ করা, যাতে জাতি জানতে পারবে যে বঙ্গবন্ধুকে কারা হত্যা করেছে, কারা এর পিছনে ছিল। যাই হোক, আমি মনে করি যে এটা হওয়া উচিত আমাদের জাতির শুদ্ধতার স্বার্থে, জাতির আত্মপরিচয়ে। আমরা যে বাঙালি, আমাদেরকে এই বাঙালি পরিচয়ে যে আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকারটা এনে দিয়েছে কে? বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। এবং সেই ব্যক্তিটি হত্যা হলো সপরিবারে, কিন্তু আজ পর্যন্ত জাতি জানে না যে এর পিছনে রাজনৈতিক কারা ছিল। হয়তো কিছু প্রকাশ পেয়েছে, কিন্তু আড়ালে আরও ছিল, তারা কিন্তু বিচারের আওতায় আসে নাই। যাই হোক, আমি মনে করি যে তার বিচার হওয়া উচিত এবং একটি
গণকমিশন করে বা বিচার বিভাগ কমিশন করে পুরো বিষয়টার উপর একটা শ্বেতপত্র প্রকাশ করা উচিত। এটাই সুশীল সমাজ, সারা পৃথিবীর মানুষ, বাংলাদেশের মানুষ বুঝতে পারে যে আসলে কি হয়েছে, নতুন প্রজন্ম কি হয়েছিল। আমরাও কিন্তু অস্পষ্ট। আমি একটা ছোট্ট স্মৃতির কথা বলি এবং আমি মনে করি এটা প্রাসঙ্গিক। সেটা হলো যে 15ই আগস্ট ছিল আমার ম্যাট্রিক পরীক্ষার রেজাল্টের দিন। অর্থাৎ সেই দিন সকালে রেজাল্ট হয়েছিল আমার। আমি 1975 সালের ম্যাট্রিক পাস করি। তখন এখনকার মতো মোবাইল টিপলে রেজাল্ট চলে আসতো না। বাদল ভাই খুব ভালো জানে, ছাত্র ইউনিয়ন অফিসে মান্নান নামে একজন ছিল, ও ওইটা একটা ব্যবসা করতো। মানে 2-3 দিন আগে রাজশাহী চলে যেত, রাজশাহী থেকে যে রেজাল্ট নিয়ে আসতো আমাদেরকে, ওইটা আবার ও 2 টাকা, তখন তো 2 টাকা মেলা টাকা, 2 টাকা 5 টাকায় দিয়ে রেজাল্টটা দিত। তো সকালবেলা আমার বাসায় একটা রেডিও ছিল। আমি যেহেতু ম্যাট্রিক একদম ছোটও না, আমি তো বুঝি সব কিছু। তো রেডিওটা খোলার পরেই খুললাম, আমার কিছুই জানি না। খোলার পরে বললাম, আমি মেজর ডালিম বলছি, খুনি শেখ মুজিবকে হত্যা করা হয়েছে। আমি তো আমার সঙ্গে সঙ্গে আমি চিৎকার দিয়ে আমার বাবাকে ডাকলাম, মাকে ডাকলাম, দেখো তো কি বলতেছে। ওইটা বলার পরে আমি ঘর থেকে বের হয়ে যায়, যে মানে মহল্লার, আমি তখন 60 টাকা থাকতাম। তো আপনারা চিনবেন বোধহয় বাদল ভাই, নাজিরউদ্দিন সরকার, মানে আলিম ভাইয়ের আত্মীয় হতো। উনি পি অফিসে ডিপিএন ছিলেন, আমাদের পাশাপাশি বাসা। আমি যখন বের হয়ে যাই উনি হেলে দুলে আসতেছেন। তারপরে বললাম, চাচা শুনছেন? কি বললা? কি 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 বাবা? শেখ মুজিবকে তো খুন করে। উনি আমার উপরে খেপে গেলেন, হ্যাঁ মিয়া কি বাজে কথা বলো। আমরা যে না, আপনি বাসায় যে রেডিও শুনেন, তাকে হত্যা করা হয়েছে। তো ওর মধ্যে এখন আমি যখন দুপুর হলো, রেজাল্ট আনতে কিভাবে যাব। সারা বাংলাদেশে আপনারা জানেন না, আজকের প্রজন্ম জানে না, মাসের পর মাস সারা বাংলাদেশে কারফিউ দিয়ে জিয়াউর রহমান রাষ্ট্র শাসন করছে। আজকে তারা গণতন্ত্রের কথা বলে, কিন্তু তারা তো কারফিউ দিয়ে দেশ শাসন করছে। তখন সৈয়দপুরে কারফিউ। তো আমি চিন্তা করলাম যে কি করি, রেজাল্ট তো মানে করতেছে। তো কারফিউ হলেও লোকজন চলাচল করতেছে দেখি আমি আসলাম মান্নানের ওখানে, রেজাল্ট দেখলাম, আমি পাশ করেছিলাম, ভালো রেজাল্ট করেছিলাম আর কি। এটা আমার একটা ব্যক্তিগত স্মৃতি। কিন্তু আমি ম্যাট্রিক পাস করার যে আনন্দ, সেই আনন্দটা আমি কিন্তু পাই যখনই আমি করেছি, আজকে শেখ মুজিব মারা গেছেন এবং পুরো দেশটা এলোমেলো হয়ে গেছিলেন। সেই সময় যারা, তোমরা তো অনেকেই পরে, যারা বাবু ভাই আমারও সিনিয়র, উনি দেখছেন, মাত্র পরবর্তীতে 15 আগস্টের পরে 6 নভেম্বর পর্যন্ত মোস্তাক ক্ষমতায় ছিল। 3 মার্চ আবার 3 নভেম্বর জাতীয় 4 নেতাকে হত্যা করলো। 7 নভেম্বর একটা 6 নভেম্বর একটা বিপ্লব হলো, যেটা খালিদ মোশাররফের নেতৃত্বে। পরের দিন আবার একটা পাল্টা হলো কর্নেল তাহেরের নেতৃত্বে। মানে এরকম একটা বিশৃঙ্খলার মধ্যে দিয়ে দেশ গেছে। যাই হোক, আমি যেটা আমার বক্তব্য সেটা হলো যে এই জাতির স্বচ্ছতার ক্ষেত্রে একটি শ্বেতপত্র প্রকাশ করা উচিত। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আখতার হোসেন বাদল, সভাপতি উপজেলা আওয়ামী লীগ এবং সাবেক মেয়র সৈয়দপুর পৌরসভা। তার কাছেই আমার পরবর্তী প্রশ্ন। সৈয়দপুর শহরে একটি স্মৃতিসৌধ নির্মাণ হয়েছে, মাঝপথে সেটি থেমে আছে। এটির পূর্ণায়ব এখনো আমরা চোখে দেখতে পাচ্ছি না। আপনি সরকার দলের একজন নেতৃস্থানীয় ব্যক্তি। আমরা আমাদের এপিএন অনলাইন টেলিভিশনের মাধ্যমে আপনার কাছ থেকে জানতে চাই, আমাদের এই স্মৃতিসৌধ কবে নাগাদ পূর্ণায়ব পাবে এবং কবে আমরা এটিকে একটি সুন্দর মর্যাদা সম্পন্ন জায়গা দেখতে পাবো? ধন্যবাদ। আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেছেন। সৈয়দপুরের ইতিহাসে আপনি জানেন যে আজকে প্রায় স্বাধীনতার প্রায় 50 বছর, পাকিস্তানের ওইদিকে তো 25 বছর, প্রায় 75 বছর। বহু গভর্নমেন্ট আসছে, বহু গভর্নমেন্ট গেছে, এই উদ্যোগটা কিন্তু কেউ গ্রহণ করে। আমরাই সর্বপ্রথম বাংলাদেশ আওয়ামী লীগ আলোচনার মাধ্যমে চিন্তা ভাবনা করে, সবার সঙ্গে মতামত বিনিময় করে, সর্বদলীয় মিটিং করে, সুশীল সমাজ, ছাত্র, জনতা, ব্যবসায়ী সবার সঙ্গে আলাপ আলোচনা করে জায়গাটা প্রশাসনিকভাবে আমরা সিলেক্ট করি। রেলের সঙ্গে রেলের জায়গা দরবার করি এবং
এর আগে গভর্নমেন্ট আমাদের প্রধানমন্ত্রী ক্ষমতায় থাকা অবস্থায় আমরা শুরু করি কাজটা। মোটামুটি আপনারা দেখেছেন জাতীয় স্মৃতিসৌধের আদলে আমরা সেখান থেকেই মডেলটা নিয়ে আসছি। কিন্তু এটা তো অনেক বিরাট ব্যয়বহুল ব্যাপার, আমরা কোনো অংশে কম করি নাই। সেম মডেল, অতখানি উঁচু না হলে দেখতে খুব ভালো লাগে। বিমানবন্দর রোড, উপজেলা রাস্তা, এবং এই জায়গাটা অত্যন্ত ভালো জায়গা। সেই সময় ঘটনাটা হচ্ছে যে দায়িত্বে আলহাজ শওকত চৌধুরী এমপি ছিলেন জাতীয় পার্টির। উনি কিছু হেল্প করছেন, আমাদের স্মৃতিসৌধের কিছু ফান্ড ছিল, এবং আমাদের মধ্যে অনেকেই ব্যক্তিগতভাবে তহবিল উপজেলা পরিষদ ব্যক্তিগতভাবে অনেক লোকের অবদান এবং সরকারি দান, সরকারের পরবর্তী সময়ে আমাদের বর্তমান গভর্নমেন্ট আসছে সেখান থেকেও কিছু অনুদান দিয়ে আমরা মোটামুটি বাউন্ডারি ওয়াল থেকে শুরু করে আপনার স্মৃতিসৌধটা করে ফেলছি। এখন ওখানে কিছু সমস্যা আছে, যেটা ওই আশেপাশে কিছু আপনার ক্যাম্পের ঘর আছে, এইটা সরানোর বিষয়টা কিন্তু সরাতে চাই। সরকারের যে সিদ্ধান্ত যে কাউকে আপনার বসত বাড়ির থেকে উচ্ছেদ করা যাবে, তাদের পুনর্বাসন করে এটা করতে হবে। সেইটা আমরা কিছু ঘর আছে লিস্ট করা হয়েছে, জায়গাও দেখাটা হচ্ছে। ওদেরকে সেখানে পুনর্বাসন করলে সেই জায়গাটা টোটালটা ঘিরে বাউন্ডারি হয়ে গেলে সেইখানে আপনার মাটি টাটি ভরাট টরাট হয়ে সেই জায়গাটাতে একখানে একটা লাইব্রেরি হবে, সেইখানে একটা বসার জন্য সেমিনার হল হবে, সেইখানে আপনার একটা ছোট্ট নাট্যশালা হবে, ট্রেনিং দেওয়া সাংস্কৃতিক বিভিন্ন অনুষ্ঠান আমাদের হবে, এবং চিত্ত বিনোদনের মতো বিকালবেলা অনেকে এসে সেখানে বসতে পারবে। ফাস্টফুডের দোকান সহ কিছু দোকান আমরা সেখানে করে দেবো অত্যন্ত মনোরম পরিবেশে। ইনশাআল্লাহ সরকার তো কেবলে আপনার খুব বেশি দিন যায় নাই, আমরা আসি চেষ্টা করতেছি। এখন তো আমাদের এইখানে জাতীয় পার্টির এমপি আদেল সাহেব, সরকারি দলের এমপি থাকলে সরকার একরকম কথাবার্তা শোনে, এটা তো পার্ট অফ গভর্নমেন্ট। তারও এমপি হিসেবে নতুন ছেলে, তাকেও বলা হয়েছে। আমাদের বর্তমানে এখন রাবি আলিম আমাদের এমপি, খুব ওর খাওয়া মানুষ, আমাদের মরহুম আলিম সাহেব এমপি সহধর্মিনী, তিনি এইটা নিয়ে চেষ্টা করছেন, আমরাও চেষ্টা করছি। আমরা আমাদের জেলার নেতা আসাদুজ্জামান নুরেরও দৃষ্টি আকর্ষণ করছি, উনি আছেন। আমরা গভর্নমেন্টের এই দপ্তরে জেনারেল ইসলামী সরকারের এইগুলো সাহায্য সহযোগিতা করে জেলা পরিষদ সহ সমস্ত জায়গায় আবেদন করছি। ইনশাআল্লাহ অতি দ্রুত সময়ে আমরা এই ঝুপড়ি ঘরগুলো, তাদের লিস্ট আমাদের কাছে আছে, এদের একটা জায়গা দেখতেছি, এদের পুনর্বাসন করতে হবে। মানুষকে তো উচ্ছেদ করা যাবে, তাহলে টোটাল জায়গাটা যদি ঘেরা যায় তাহলে একটা মনোরম দৃশ্য হবে এবং খুব সুন্দর প্লেস হবে। বিকালবেলা আপনার সবাইকে চিত্ত বিনোদনের জন্য বসতে বলো, হতাশা হওয়ার কারণ নেই। আমরা তো মোটামুটি স্মৃতিসৌধ দাঁড় করে ফেলতেছি। আমরা সৈয়দপুরে যত প্রোগ্রাম আমরা 26শে মার্চ 16ই ডিসেম্বর এখানে করতেছি, এবং 21শে ফেব্রুয়ারি আমরা সৈয়দপুর কলেজে করি, আর 15ই আগস্টটা শুরু হয়েছে আমাদের উপজেলা পরিষদের বঙ্গবন্ধু মুরাল যেখানে আছে সেইখান থেকে, এইবার থেকে শুরু হয়েছে। কাজে বাউন্ডারি হয়ে গেছে, সেখানে একটা ঠিকাদার ঘর করছিল, সেটা আমাদের দিছে, সেটা অফিস হিসাবে আছে, কর্মচারী একজন ডিপুট আছে। একটু ফান্ডের সমস্যা, ফান্ড ইনশাল্লাহ হয়ে যাবে এবং দ্রুত এটা হবে, আমরা ইনশিওর করছি। একটা টেলিফোন আছে, আমরা টেলিফোনটা নেই। সম্মানিত দর্শক, কে বলছেন? জি, আপনার নামটা বলবেন। ওয়ালাইকুম সালাম, আমি শুনতে পাচ্ছি আপনাকে। আপনার নামটা বলে প্রশ্নটি করুন। আপনি আপনার নামটা বলে প্রশ্নটি করুন। জি বলুন। আমি আমাদের ওপিনিয়নের কাছ থেকে জানতে চাই জি যে আগামী পৌর নির্বাচনে সৈয়দপুর থেকে আমাদের এই প্রার্থী উনি কি মেয়র পদে আসতেছেন? আমরা সৈয়দপুরবাসী অনেক অপেক্ষা আছি তার জন্য। আমি আপনার প্রশ্নটি বুঝতে পেরেছি। আপনার কাছে প্রশ্নটি রয়েছে, সেটি হচ্ছে যে আপনি কি আগামীতে কয়েকদিনের মধ্যেই তো নির্বাচনী হাওয়া বইবে, আপনি কি সেই হাওয়াতে পাল তুলছেন কিনা? ইনশাআল্লাহ প্রশ্নকারী আমার ভাইকে সৈয়দপুরের আমি ধন্যবাদ জানাই, অভিনন্দন জানাই। তার আশার যেন প্রতিফলন হয়। আপনি তো নিজেও জানেন যে আওয়ামী লীগ একটি বড় দল, অনেক ডেডিকেটেড হয় নির্বাচনী কালে। তা আমি আশা করছি যে অনেকেই হয়তো আবেদন করবেন, নমিনেশন দিবে প্রধানমন্ত্রী মেয়র হিসাবে, যে
নমিনেশন দিবে, আমিও যাবো, দলের অন্যরাও যেতে পারে। তো সব হিসাব নিকাশ করে আমার কাছে একটা দৃঢ় বিশ্বাস আছে। আমিও জানি যে সরকারের, আপনারা জানেন যে সরকারের রিপোর্ট ক্লিন ইমেজের কারণে বাংলাদেশে একটা প্রধানমন্ত্রী একটা মিরাকল ঘটনা ঘটিয়েছে। আপনি জানেন যে ঘটনাটা হচ্ছে যে বাংলাদেশের কোন জেলায় প্রেসিডেন্ট এবং সেক্রেটারি আওয়ামী লীগের, কোন সিটি কর্পোরেশন কোন প্রেসিডেন্ট এবং সেক্রেটারি সেই জায়গাটাতে কোনোদিন ডাইরেক্ট প্রধানমন্ত্রী নিয়োগ দেন নাই। আমাদের সৈয়দপুরে কাউন্সিল হয়েছিল, কাউন্সিলটা স্থগিত হয়ে যাওয়ার পরে প্রধানমন্ত্রীর কাছে কাগজপাতি সমস্ত নুরু ভাই আমাদের জেলার নেতা, সাবেক মন্ত্রী আসাদুজ্জামান নূর এমপি সাবমিট করলে প্রধানমন্ত্রী সকল কাগজপত্র দেখে, গভর্নমেন্ট গোয়েন্দা সংস্থার রিপোর্ট দেখে, ক্লিন ইমেজ সমস্ত জরিপ করে সেই জায়গাটাতে আমাকে ডাইরেক্ট উনি একজন উপজেলা সভাপতি হিসেবে উনি নিয়োগ দিয়েছেন এবং আমার উপজেলা সেক্রেটারি হিসেবে মহসিনকে তিনি দিয়েছেন। তো ঘটনাটা হচ্ছে যে আমি আশা করি যে নেত্রী এটা দিলে, আপনারা নিজেও জানেন যে আমি একবার মেয়র নেত্রী দিয়েছিল আওয়ামী লীগ, যখন আমরা বিরোধী দল তখন আমি মেয়র হয়েছিলাম। পরবর্তী সময় দিয়েছিল আমাকে দলের অন্য ক্ষোভ এবং বিভেদের কারণে, আপনারা সত্তরবাসী জানেন আমি পরাজয় বরণ করি। গত নির্বাচনে আমার বন্ধু খোকরকে দিয়েছিল, তিনি পরাজয় বরণ করেছেন। আমারও আশা ছিল আমি পাবো। 2008 সালে আমাকে তো নেত্রী আমাকে হতাশা করেন নাই, উনি আমাকে নৌকার টিকিট দিয়েছিলেন, কিন্তু এরশাদ সাহেব মহাজোটে থাকার কারণে শপথের জন্য নিয়ে জোর করে নেয় নেত্রীর হাত পা ধরে। তখন তো 10 দিনের মাথায় মার্শাল্লাহ নির্বাচন হলো না। এবারও এই আসনে নীলফামারী 4-এর আমাকে টিকিট দিয়ে চিঠিপত্র দিল, পরের দিন আবার ডেকে নিয়ে আমাদের নেত্রী আপা বললো যে বাদল মহাজোট তো এরশাদ করতে চাচ্ছে না, থাকবে না, তার ভাগ্নে নাকি কুয়েতে চাকরি করতে, বহু টাকা বেতন পাইতো, সেখানে 30 লাখ টাকা কত টাকা তাকে নিয়ে আসছে, না মহাজোট করবে না। আর ছোট ভাই আমি বললাম আপা আমি কি মারা গেলে এটা পাবো? এটা কি সৈয়দপুর ডোমারডিলার সিট, এটা একটা ইন্টারন্যাশনাল বিমানবন্দর। আপা আপনি এই দিক দিয়ে শ্বশুর বাড়ি যাবেন, আমরা রিসিভ করবো, বিদায় দেবো, এবং জয়বাবাজি তার বাড়ি যাবে, রিসিভ করবো, বিদায় দেবো। আপা দেখবেন ছোট ভাই মাথা আমি দেখবো আর করবো না। তবে আমি আশা করছি যে সবাই দলের চাবে, যেমন এবার 18-19 জন আমরা নৌকার টিকিট চেয়েছিলাম। মিটিং যখন হয় বাদুল কাদের আমাদের জেনারেল সেক্রেটারি আমাদের সড়ক সেতু মন্ত্রী নেত্রীকে বললো, একসঙ্গে বসে পরের দিন যখন থাকলো বলে 18 জন বাদ দিয়ে বাদলকে তো আমরা দিয়ে দিচ্ছি, কিন্তু এরশাদ মানে না, আমরা কি করবো? তো ভাই বললো যে বাদল বহু ভোটে জিত। তো এই বিষয়টা আমি খুব আশাবাদী, নেত্রী যেহেতু আমাকে সভাপতি নির্বাচন করছে, আপনারা সবাই জানেন, সবাই মনে করেন প্রধানমন্ত্রীর সঙ্গে বাদলের খুব সম্পর্ক ভালো না হলে এটা করে কেন। আমি আশা করি ইনশাআল্লাহ নেত্রী দিবেন, কারণ আমি তো জানেন যে আমার টার্মিনাল দখল হয়ে যায় বিএনপির আমলে, গজে আমজাদ রাতের অন্ধকারে দখল করে আমার বাড়িতে হামলা করে, আমার কাউন্টার ব্যবসা প্রতিষ্ঠান দখল করে দেন। পার্লামেন্টের বিরোধী দলের নেত্রী হিসেবে আওয়ামী লীগের সভানেত্রী আজকে যিনি প্রধানমন্ত্রী বক্তৃতা দিয়েছেন, এটা সৌভাগ্য আমার, কয় লোকের ভাগ্য। উনি সৈয়দপুরে আসলেন, বিএনপির আমলে পটল ঈশ্বর দিতে গুলি করলো, তখন উনি সন্ধ্যা আসার প্রসাদ জসিম মেলিনের কাছে আসলেন, ওইখানে মিটিং হলো আজানের টাইমে 4:30 আমি লোকজন নিয়ে দাও সেখানে ফুলের তোড়া দিয়ে তখন আওয়ামী লীগে জয়েন করলাম। আমি একটা সময় তো প্রগতিশীল রাজনীতি করতাম। পরবর্তীতে আমাকে যখন বিএনপির আমলে ভাজে আমরা জেলে দিল, তখন আজকের জেনারেল সেক্রেটারি ওবায়দুল কাদের তামান্না সিনেমা হলের সামনে আজকে সড়ক সেতু মন্ত্রী বিশাল জনসভা করলেন আমার মুক্তির দাবিতে। পরবর্তীতে হাইকোর্ট থেকে তো রিট করে বেড়ে 1 মাস 20 দিন জেল খেটে এসে আমি সেইখানে নির্বাচন করে ভজা আমজাদের ভাই তাকে কেউ চেনে না, তাকে হারিয়ে সেই বিরোধী দলের আমলে ইনশাল্লাহ আমি মেয়র হয়েছিলাম। সেইখানে আমি 6.5 বছর ছিলাম। কিন্তু দুর্ভাগ্য আমার এটা যে 2.5 বছর ভজা আমজাদ এইখানে এমপি ছিলেন, তার গভর্নমেন্ট ছিল, এবং তার আগে উনি তো মেয়র ছিলেন। উনি ডিও লেটার দিয়ে 2.5 বছর আমাকে কোনো কাম করতে দেয়নি। এটা সৈয়দপুরের সমস্ত সেসবের কাউন্সিলর জিজ্ঞাসা করলেন বলেন। এবং পরবর্তী সময়ে ঘটনাটা হইতেছে 500 দেশে আসে, 3 বছরের মতো থাকে, তখন তো মেজর আমাদের কাউন্সিলর এবং মেয়রেরা গ্রেপ্তার দুর্নীতির দায়ে এখানে ব্রিগেড হেডকোয়ার্টার ছিল, আর্মিরা ডিজিএফআই লাগা ছিল, এবং ব্রিগেডিয়ার জামিল আহমদ খুব খতরনাক লোক ছিল, আমাকে জেলে ঢোকানোর চেষ্টা করছে। আপনাদের দোয়ায় সব ছিলাম, বেঁচে গেছে। কিন্তু বাট আমজাদ হোসেন সরকার এবং তার ভাই রশিদুল হক সরকার সরকারের রিলিফ চুরি করে টিন বাপের কলেজে লাগার কারণে সেইখানে 2 বছর তারা জেলের ঘানি টেনেছে। ইনশাআল্লাহ আমি মনে করি নেত্রী আমাকে দিবে, আপনারা সবাই মিলে যদি আমাকে নির্বাচিত করেন, আমার গভর্নমেন্ট আছে, যে টাকা তাকে দেয়, আমি মনে করি যে নেত্রী যেহেতু আমাকে সভাপতির দায়িত্ব দিছে, তাহলে শরীফপুরের উন্নয়নের ব্যাপারে আমি যেটা অধীনে ঢেলে দিল, শরীফপুরের রূপরেখা উন্নয়নের পরিবর্তন হয়ে যাবে ইনশাআল্লাহ। শরীফপুরবাসীরা আপনারা সবাই ধৈর্য ধরুন, আমার জন্য দোয়া করুন।
আরেকটি টেলিফোন আছে, সম্মানিত দর্শক আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। জি জি সুমন, আমি শুনতে পাচ্ছি, আপনার প্রশ্নটি বলুন। জি জি আমি বুঝতে পেরেছি সুমন, আপনাকে ধন্যবাদ প্রশ্নটি করার জন্য। আমি এই প্রশ্নটির উত্তর সরাসরি আমাদের আমাদের সাথে উপস্থিত রয়েছেন আক্তারুজ্জামান, তার কাছে দিতে চাই। আমি আপনাকে প্রশ্নটি শুরুতে আসলে এইভাবেই করেছিলাম, আসলে কি আমরা জাতীয় শোক দিবস সেভাবেই পালন করছি? হিন্দু, মুসলমান, বিহারি, এই শহরে সকলে কি একসাথে পালন করেছি? ধন্যবাদ সুমন, খুব সুন্দর একটি প্রশ্ন করার জন্য আজকের এই শোক দিবসে। আমরা বাংলাদেশ আওয়ামী লীগ করি, আমাদের মধ্যে আমরা প্রগতিশীল উদারমনা গণতান্ত্রিক দল। আমাদের এই রাজনৈতিক দলটিতে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, বিহারি, বাঙালি সবাই আছে। সবার আইডেন্টি পরিচয় হচ্ছে আমরা বাঙালি। ভারতেও যেমন ভারতেও যেমন 36 জাতি বসবাস করে, রাশিয়াতে 136 জাতি বসবাস করে, বাংলাদেশেও বাঙালি আছে, বিহারি আছে, চাকমা আছে, গারো আছে, বৌদ্ধ আছে, সাঁওতাল আছে, এখানে অনেক বহু জাতি বাস করে। আমাদের সর্বস্তরের লোক আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের সদস্য। আওয়ামী লীগ যেমন করতেছে, আওয়ামী লীগের পাশাপাশি বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক প্রগতিশীল সংগঠন করছে, ব্যবসায়ীরা করতেছে, বিভিন্ন সংগঠন, সাংবাদিকেরা করতেছে, প্রশাসনের লোকজন করতেছে, সবাই মিলে করতেছে। কেউ বাড়িতে ব্যক্তিগতভাবে করতেছে, কেউ পাড়াতে করতেছে, কেউ দলগতভাবে করতেছে, কেউ সংস্থাভাবে করতেছে। আমরা সবাইকে নিয়ে করার চেষ্টা করছি এবং করে যাচ্ছি। ধন্যবাদ। সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে অনলাইন চ্যানেলে যুক্ত হয়েছেন আমাদের এপিএন টিভিতে, আপনাদের সকলকে ধন্যবাদ জানাই। আপনারা অসংখ্য ধন্যবাদ পাওয়ার যোগ্য এই জন্য যে আপনারা আমাদের অনুষ্ঠানটি দেখছেন, আমাদের অতিথিদের সাথে কথা বলছেন। অনুষ্ঠানের এই পর্যায়ে একটি প্রশ্ন রয়েছে সাংবাদিক নজরুল ইসলাম আপনার কাছে। আপনার সাংবাদিকতার জীবনের হাতে খড়ি এবং সেই সময়কার সৈয়দপুর এবং বর্তমানের সৈয়দপুর, কোনো পরিবর্তন দেখেন কি? পরিবর্তন তো অবশ্যই আছে। মানে একটি পরিবর্তন হলো যে অবকাঠামোগত পরিবর্তন। হ্যাঁ, আর এবং আমরা যখন শুরু করেছিলাম সাংবাদিকতা, তখন সৈয়দপুর ছিল একটি থানা, এখন উপজেলা। এটা প্রশাসনিকভাবেও ডেভেলপ হয়েছে। সবচেয়ে যেটা পরিবর্তন মানে সাংবাদিকতার ক্ষেত্রে, বাদল ভাই আমাদের বড় ভাই, উনিও প্রেস ক্লাবের প্রতিষ্ঠা লগ্নেও আমাদেরকে সহযোগিতা করেছেন, উনি জানেন। সে সময় অর্থাৎ আমি যখন শুরু করেছি তখন সৈয়দপুরে সাংবাদিক ছিলেন হাতে গোনা 5 থেকে 6 জন। আজকে কিন্তু আর সেই অবস্থাটা নাই। আজকে যদি সাংবাদিকের হিসাব করা যায় 100 পার হয়ে যাবে। এটাও তো একটা বড় পরিবর্তন। অর্থাৎ প্রযুক্তিগত পরিবর্তন যখনই হয়েছে তখনই নতুন নতুন মাধ্যম আসছে, সেই মাধ্যমে নতুন নতুন মানে যুবকরা কাজ করছে। পরিস্থিতি আগের মতো আর নাই। আগে আমরা ওই 4-5 জন যদি মনে করতাম যে এই নিউজটা আমরা পাঠাবো না, অর্থাৎ যেটাকে সংবাদপত্রের ভাষায় বলা হয় নিউজ কিল হয়ে যেত। আজকে কিন্তু সেটা সম্ভব না, কোনোভাবেই সম্ভব না। আজকে যদি সৈয়দপুরের সমস্ত সাংবাদিকরা যদি বলে যে আমরা এই নিউজটা কিল করে দিব, যে কোনো কারণেই হোক, সেটা কিন্তু কিল হবে না। আপনার হাতে মোবাইল ফোন আছে, আরেকজনের মোবাইল ফোন আছে, সে সঙ্গে সঙ্গে করে পাঠালো এবং সঙ্গে সঙ্গে সেটা ভাইরাল হয়ে গেল। অর্থাৎ পরিবর্তনটা প্রযুক্তিগত হয়েছে, সংখ্যাগত হয়েছে। এবং তবে একটা প্রশ্ন আছে আমার বড় ভাই একমত হবেন যে সাংবাদিকতার গুণগত যে পরিবর্তনটা কিন্তু হয় নাই, সংখ্যাগত পরিবর্তন হয়েছে। সাংবাদিক 100 হয়ে গেছে, কিন্তু যে কোয়ালিটিপূর্ণ গুণগত মান সেটা কিন্তু ডেভেলপ করে নাই। এইখানে আমরা এখনো ঘাটতিতে আছি। তবে আসার কথা, যারা নতুন যুক্ত হচ্ছেন তারা তো নবীন, তারা এই কাজ করতে করতে তারাও এক সময় তাদের বয়স বাড়বে, অভিজ্ঞতা বাড়বে, তাদেরও গুণগত মান অবশ্যই বাড়বে। এবং আমি মনে করি যে সৈয়দপুরকে কিন্তু আমরা একটা ভিন্ন মাত্রিক শহর আমি মনে করি। সৈয়দপুর একটা ভিন্ন মাত্রিক শহর। এখানে আছে বহু ভাষাভাষী, মিশ্র সংস্কৃতি, অর্থাৎ বাঙালি সংস্কৃতি, উর্দু সংস্কৃতি। এই মিশ্র সংস্কৃতির শহরে যে সাংস্কৃতিকগতভাবে আপনারা জানেন যে এক সময় রাস্তার মোড়ে মোড়ে আমরা যখন ছোট ছিলাম দেখতাম কওয়ালি হতো।
হ্যাঁ, কিন্তু আজকে আর কিন্তু সেটা দেখা যায় না, কম। তো আমি মনে করি যে সব ক্ষেত্রেই পরিবর্তনটা হওয়া উচিত। এবং বাংলাদেশের সৈয়দপুর একটা শহর যেখানে রাজনীতিবিদরা এবং সমাজকর্মীরা কোনো ভেদাভেদ রাখে না, এখানে সবাই সবার মতো নিজের মতামত দিতে পারে, চলতে পারে। আপনার কাছে একটি প্রশ্ন যুক্ত করি, সেটি হচ্ছে যে স্মৃতিসৌধের বিষয়টি নিয়ে। হরহামেশাই আমাদের ওটা একটি দৃষ্টিনন্দন সড়ক, এই দৃষ্টিনন্দন সড়কের পাশে স্মৃতিসৌধ, চোখ পড়েই সবারই। আমরা চলতি পথে বারবারই দেখতে পাই সেখানে কাপড় শুকানো হয়, মাঝে মাঝে অটো পার্কিং করা হয়, এবং অনেক সময় বিয়ের অনুষ্ঠান পর্যন্ত সেখানে করা হচ্ছে। এই দায়বদ্ধতা কার? দেখুন, এখানে আপনি খুব ভালো প্রশ্ন করেছেন। এখানে একটি আমাদের কমিটি আছে। এর আগে ওইখানে ওই মাটি ভরাট করে সেইখানে তারা এইরকম একটা অনুষ্ঠান করার চিন্তা ভাবনা করতেছিল, এবং স্মৃতিসৌধের ওপরে তারা স্যান্ডেল ট্যান্ডেল রাখার চিন্তা ভাবনা করে, ওইটা আমাদের দৃষ্টিগোচরে আসার কারণে কাপড় শুকার ব্যাপারটা আমরা আমাদের উপজেলা প্রশাসন যিনি আছেন ইউনো সাহেব তার নজরে নিয়ে আসি। সঙ্গে সঙ্গে ওখানে একটা প্রতিবাদ সভা হয়, দলে দলে তাকে ডিভোশন দেওয়া হয়, সেইখানে সঙ্গে সঙ্গে উনি এসে এটাকে ক্লিন করেন। এইটার বিষয়টা হচ্ছে কি, এখন পর্যন্ত বাউন্ডারিটা হওয়ার কারণ না হয়ে গেট না হওয়ার কারণে, এবং পিছন দিকটা যেটা আমি বললাম যে বস্তি যে আছে খোলা বাউন্ডারি হওয়ার না কারণে, পিছন দিকে ওরা সবাই বসবাস করে, এইটারে তো লোকজন সেইভাবে সেট আপ না থাকার কারণে কিছু কিছু লোকজন কাপড় টাপড় সেখানে শুকায়, এবং সেইখানে ওই গেট না থাকার কারণে, সেইখানে পাহারাদার না থাকার কারণে সেইখানে যা আপনার 2-4টা হয়তো টেম্পু মাঝে সাঝে যায়। যেহেতু বাজেট নাই, টাকা নাই, গেট করার অবস্থানও নাই, একদম দারোয়ান রাখার আছে, একদম দিনের বেলা একটা ছেলে কোনোরকম থাকে, তারও বেতন টেতন ঠিকভাবে দেওয়া হচ্ছে না। তবে আমরা সরকারের দৃষ্টিতে নিয়ে আসছি, অতি দ্রুত গেট এবং অন্যান্য কাজগুলো যদি হয়ে যায়, আমরা আবারও বলি যে ওই বস্তি এলাকাগুলোকে আমরা চিহ্নিত করছি, কয়টা ঘর আছে, এদেরকে সরকারের নির্দেশনা অনুযায়ী কাউকে বসত বাড়ি থেকে উৎখাত করা যাবে, তাদেরকে পুনর্বাসন করে ওইটা ঘিরে নিলে এই অবস্থাটা আমার অবসান ঘটবে বলে আমরা মনে করি এবং চেষ্টা করছি। দর্শক, আমরা আশা করি অচিরেই এই সমস্যার সমাধান হয়ে যাবে। সৈয়দপুর সোজা কথা অনলাইন চ্যানেল APN এর মাধ্যমে আপনারা আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন। আমাদের সাথে আজ উপস্থিত রয়েছেন আক্তার হোসেন বাদল, সভাপতি উপজেলা আওয়ামী লীগ, এবং আমার ডান পাশেই রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম। নজরুল ইসলাম, আপনার কাছে আরেকটি প্রশ্ন। সোজা কথা আমরা শহরের সমস্যাগুলো খোঁজার চেষ্টা করি, সমাধানগুলো আনার চেষ্টা করি। আপনার কি মনে হয় এই শহরকে ঢেলে সাজানোর ক্ষেত্রে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে আমাদের সৈয়দপুর পৌরসভা? আপনারা জানেন যে দুদিন আগেই সৈয়দপুর পৌরসভার বাজেট অধিবেশন হয়ে গেল, এবং বাহারি বাজেট অধিবেশন অনলাইন মানে টেলিভিশনের মাধ্যমে, সেটা লোকাল ডিশের মাধ্যমে সারা সৈয়দপুরবাসী ঘরে বসে সেটা দেখার সুযোগ পেয়েছে। এটা ভালো উদ্যোগ, কিন্তু আপনারা যদি একটু তাকিয়ে দেখেন যে আসলে সৈয়দপুর পৌরসভার এই মুহূর্তের কি প্রধান সমস্যা, বন্দির কারণে বাজেটে আমি যাইনি, আমাকে দাওয়াতও দেওয়া হয়নি। তো বাজেটে দেখলাম সৈয়দপুরবাসীকে দেখানো হলো কি কমিউনিটি সেন্টার, খুব উন্নত মানের অত্যাধুনিক কমিউনিটি সেন্টার, নিঃসন্দেহে অত্যাধুনিক কমিউনিটি সেন্টার। কিন্তু এই কমিউনিটি সেন্টার কার অর্থ? তাহলে নিশ্চয়ই এই কাজগুলো করতে পারতো না। যেরকম আমাদের বর্তমান মেয়র সাহেব যখন বাদল ভাই মেয়র ছিল, অর্থাৎ এখানে নেতারা তাদের দলীয় স্বার্থের চেয়ে এরা যে এই কাজটা আমি করেছিলাম আমার মেয়াদে, বেদনার জায়গা। আপনার কাছে একটি প্রশ্ন, দায়িত্বের জায়গা থেকে, আপনার দায়িত্বের ভিতরে এটি পড়ে। স্বাস্থ্যবিধি না মেনেই বাসে যাত্রী ওঠানো হচ্ছে, নামানো হচ্ছে, নেওয়া হচ্ছে দ্বিগুণ ভাড়া। আপনি খুব বড় একটি পদে রয়েছেন, আমাদেরকে এই সমস্যা থেকে কিভাবে পরিত্রাণ দিতে পারেন? ধন্যবাদ। আপনি একটু চমৎকার প্রশ্ন উপস্থাপন করছেন জনস্বার্থে। বিষয়টা দেখুন, বাংলাদেশে রেলে একমাত্র স্বাস্থ্যবিধি মানা হচ্ছে। আপনারা টিভির পর্দায় পত্রিকায় দেখতেছেন রহরহ খবর ঈদকালীন সময়, এবং পত্রিকায় যেটা দেখছেন যে আপনার লঞ্চ নৌকায়
এইটা কোনো স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। ঈদের কারণে ঘরমুখী মানুষ এমন ভাবে বেপরোয়া হয়ে গেছে, পুলিশের ডিআইজি পুলিশ দিয়ে জনগণকে আটকাতে পারছে না। সেই কারণে ফেটা ভাই বলছে যে কি করবে, আমাদের দেশের মানুষ যদি সচেতন না হয় তাহলে কি করবে। আজকে দেখুন আমাদের সড়ক পরিবহন এই শিল্পটা আজকে প্রায় আমাদের 70 লক্ষ পরিবহন শ্রমিক সারা বাংলাদেশে, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের অন্তর্ভুক্ত প্রায় 300 ইউনিয়নের কাছাকাছি। আমি সেন্ট্রাল কমিটির সাংগঠনিক সম্পাদক। আমার ডিস্ট্রিক্টে নীলফামারী জেলা বাস মিনি বাসের প্রায় 40 বছর ধরে সভাপতি আছি এবং বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগের 22টি ইউনিয়ন আছে 8টি জেলায়, তারও আমি প্রেসিডেন্ট আছি। নৌ পরিবহন মন্ত্রী আমাদের কার্যকরী সভাপতি ফেডারেশনের, আমি তার সাংগঠনিক সম্পাদকের সঙ্গে 40 বছর ধরে কাজ করছি, একসঙ্গে আছি। সরকার সিদ্ধান্ত নেয় যে 40 সিটের গাড়িতে 20 সিট করে যাবে, ভাড়া যেটা আছে তার 60% বাড়বে। এখন কুমিল্লা টু ফেনীর ভাড়া, আপনার কুমিল্লা টু ডিগলার ভাড়া মাইলেজ হচ্ছে 650 কিলো, ভাড়া আসে 1500 টাকা, কিন্তু সেইখানে ভাড়া এখানে 700, 800, 900 টাকা। গভর্নমেন্ট যে ভাড়া দিল সেই ভাড়াতে এখন এই টাকাটাও জনগণ দিচ্ছে না। যেখানে একটা সিট বাদে একটাই আসবে, 60 সিটের গাড়ি হলে 30, 40 সিটের গাড়ি হলে 20, তাহলে ভাড়া নির্ধারণ করলো, সেই ভাড়া হচ্ছে 650 কিলোর ভাড়া, 60% যোগ করে 1500, লোক দিচ্ছে 800, 900। যাওয়ার সময় আপনি যাবেন ওয়ান সাইড, মানুষ যাবে বিভিন্নখানে কাজে বা ঢাকা ঢুকার চাকরি পিরিয়ডে, ঈদ করতে যারা আসছে, আসার পথে কিন্তু গাড়িটা ফিরিয়ে আসতেছে। ঈদের আগে এই দিক থেকে নীল আপনারা সবাই জানেন, দেখছে যে কোনো গাড়িতে একটা প্যাসেঞ্জার থাকে না আসার সময়, তাহলে এক ভাড়া বৃদ্ধি করে মানুষ ওই টাকা দিচ্ছেন। প্লাস ঘটনা হচ্ছে একটা সাইড তো ফাঁকা যাচ্ছে, তাহলে ঘটনা হচ্ছে দেখেন এইখানে হানিফের গাড়ি সামরিক যারা ছিল প্রায় 30-40টা গাড়ি চলতো, আজকে তাদের গাড়ি 4টা-5টা চলে। গ্রিন লাইনের মতো গাড়ি বসে আছে, বিশ্বে বিভিন্নখানে বিমান বসে আছে, আপনারা দেখেছেন পত্র পত্রিকা টিভিতে। তো মানুষ, ঘটনাটা হচ্ছে ভাড়া কোনো অংশে বেশি নেওয়া হচ্ছে না। বেশি নিলে তো সরকারের দায়িত্ব, সরকারের পুলিশ আছে, সরকারের রোড এন্ড হাইওয়েজ আছে, সরকারের মেট্রোপলিটন এরিয়া আছে, তো তারা চেক করবে যে গাড়িতে ডবল উঠলো, লোক স্বাস্থ্যবিধি মানে নাই, আইন অনুযায়ী কেস করবে। এবং ঘটনাটা হচ্ছে যে ভাড়া বেশি নিল কিনা যাত্রীর কাছে জিজ্ঞাসা করে ওই গাড়ির এগেইনস্টে কেস হবে, কিন্তু ভাড়ার অংশে যেটা বলা হচ্ছে যে অনেক বেশি, সেটা কোনোই বেশি না। আমি তো আপনার উদাহরণ দিয়ে বললাম যে এই অবস্থা যাচ্ছে, আসার সময় সেখানে গাড়ি নিয়ে আসতেছে, মানুষ তো যাচ্ছে ঈদ করে বাড়ি ছুটিতে আসছে, মানুষ স্বাস্থ্যবিধিটা এইটা মানতে, আপনি কি সত্যি শহর স্বাস্থ্যবিধি মানতেছে কেউ? সরকার বলছে আপনার 8টার মধ্যে দোকান বন্ধ করবেন, 10টার মধ্যে বাড়ি যাবেন। প্রধানমন্ত্রী বলছে যে মাস্ক মুখে লাগাতে হবে এবং আপনার বাধ্যতামূলক এইখানে মোবিল কোড করতে হবে। কোথায় মোবিল কোড হচ্ছে? কোথায় প্রশাসন সিদ্ধান্ত নিচ্ছে? 10টা পর্যন্ত কোথায় দোকান বন্ধ থাকতেছে এবং 8টার মধ্যে কে বাড়ি যাচ্ছে? দায়বদ্ধতা আমাদের আছে, কিন্তু জনগণ আমাদের দেশে অভ্যস্ত হয়ে গেছে, ভেজাল খাইতে গেছে, ভেজাল পুরো হয়ে গেছে না, মানুষ করোনা কিছু মানতেছে, কারণ মাস্কও নাই। অথচ বাংলাদেশের লোক মরছে, কিন্তু বাংলাদেশের তো জীবন ও জীবিকার স্বার্থে সরকার ঘোষণা দিচ্ছে জীবনও চলতে হবে, জীবিকাও চলতে হবে এবং করোনা ভাইরাসটার ব্যাপারে এই বিষয়গুলোতে শুধুমাত্র আওয়ামী লীগ গভর্নমেন্ট, এখানকার সরকারের প্রশাসন, সুশীল সমাজ, সাংবাদিক, সর্বস্তরের জনগণকে এইটা লোকাল যে প্রশাসন আছে তাকে চাপ ক্রিয়েট করতে হবে যে এখানে তাহলে এইটা যদি হয় তাহলে সড়কের ব্যাপারে, তাহলে নৌ পরিবহনের ব্যাপারে, নৌ পরিবহন অত তো গাড়ি নেই যেখানে আপনার যাত্রী হচ্ছে ডবল যাচ্ছে, স্বাস্থ্যবিধি মানতেছে না, কি হয়, কিন্তু ট্রেনে কড়াকড়ি ভাবে মানতেছে। ধন্যবাদ। হ্যাঁ, সম্মানিত দর্শক, আমাদের সাথে এতক্ষণ কথা বলছিলেন জনাব আখতার হোসেন বাদল।
উনি চমৎকারভাবে আমাদেরকে মুদ্রার অন্য পৃষ্ঠাও দেখিয়ে দিয়েছেন। আসলেই এই পৃষ্ঠা কিন্তু আমরা পড়ি না, এই পৃষ্ঠা আমরা জানার চেষ্টাও করি না যে যাত্রী সংখ্যা কমে যাওয়ার পরে একটি গাড়ি যখন ঢাকা থেকে সৈয়দপুরের উদ্দেশ্যে আসে এবং সৈয়দপুর থেকে আবার ফিরে যায়, তখন এই মুদ্রার পৃষ্ঠাটা কিন্তু আমরা পড়ার চেষ্টা করি না। আমাদের চোখ খুলে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। অনুষ্ঠানের এই পর্যায়ে আমি সাংবাদিক নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই। এই শহরের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য ও সবকিছু মিলিয়ে একটি প্রশ্ন রয়েছে টেলিফোনে, সম্ভবত প্রশ্নটি আগে নিয়ে আমি আপনার কাছে আসছি। সম্মানিত দর্শক, কে রয়েছেন টেলিফোনে? আপনার নামটি বলে প্রশ্নটি করবেন। হ্যালো, আপনার নামটি বলে প্রশ্নটি করুন। হ্যালো, লাইনটি কেটে গেছে। দর্শক, আপনি আরেকবার চেষ্টা করুন। আমাদের সাথে উপস্থিত আছেন জনাব আখতার হোসেন বাদল এবং জ্যেষ্ঠ সাংবাদিক মোহাম্মদ নজরুল ইসলাম। আমি নজরুল ইসলাম আপনার কাছে আসতে চাই, এই শহরের শিক্ষা, সংস্কৃতি, ঐতিহ্য সবকিছু মিলিয়ে আপনি একজন প্রবীণ সাংবাদিক হিসেবে কি ভাবছেন আমাদেরকে নিয়ে? না, আমাদের তো সৈয়দপুর, আমি আগেও বলেছি যে সৈয়দপুর একটি অগ্রসর জনপদ। এখানে শিক্ষা যদিও মানে এক সময় রাজনৈতিক স্লোগান হিসেবে ব্যবহার করা হতো সৈয়দপুর শিক্ষানগরী, তো কিন্তু আসলে সৈয়দপুর শিক্ষানগরী যদি হয়ে থাকে তো সাম্প্রতিক সময় হয়েছে। সেটা হলো যে দেখেন, আমাদের উত্তরাঞ্চলে রাজশাহীকে বলা হয় শিক্ষানগরী, তারপরে যদি আপনি সংক্ষিপ্ত করে বলেন রংপুরকে বলা হয় শিক্ষানগরী। অর্থাৎ সব ধরনের শিক্ষার মাধ্যমগুলো সেখানে বিদ্যমান, বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মেডিকেল কলেজ, কলেজ। কিন্তু আমাদের এখানে মানে কোন এক রাজনীতিবিদের ওনার খায়েশ হলো যে উনি ঘোষণা দিবেন এবং দেখা গেল যে উনি স্বপ্ন দ্রষ্টা সাজলেন। কি জন্য? এখানে জিপিএ 5 পায়, এখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো প্রচুর জিপিএ 5 পায়, সেজন্য এটা শিক্ষানগরী। কিন্তু আসলে এটা ভুল ব্যাখ্যা, এই ব্যাখ্যাটা ভুল। কারণ ওই কারণে শিক্ষানগরী হওয়া যায় না। বেশি জিপিএ 5 পেলেই কিন্তু একটা নগরী, একটা শহর শিক্ষানগরী হয় না। তো অবশ্য যাক, সুখের বিষয় যে বর্তমান সরকারের সময় আমাদের এখানে আর্মিরা করলেও সে তো আমাদের দেশেরই, এখানে একটা বিশ্ববিদ্যালয় হয়েছে। তারপরে সৈয়দপুর কলেজ সরকারি হয়েছে। কিন্তু যখন বলা হয়েছিল তখন কিন্তু সরকারিভাবে বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, হ্যাঁ, এবং আরো একটা প্রক্রিয়াধীন আছে আন্তর্জাতিক বঙ্গবন্ধু আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়, সেটাও হয়তো খুব অচিরেই চালু হবে। অতএব শিক্ষায় সৈয়দপুর ভালো শিক্ষার শহর। এখানে অনেক মানে শিক্ষা প্রতিষ্ঠান আছে যেটা জাতীয় মানের, আমাদের টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ জাতীয় মানের শিক্ষা প্রতিষ্ঠান, এবং আরো যে দুটো আছে ভালো প্রতিষ্ঠান। তো সংস্কৃতির দিক দিয়েও আমরা অনেকটাই এগিয়ে। তবে ইদানিং তো আমাদের সংস্কৃতিটা তো ভরকোনা হয়ে গেছে। সেটা হলো যে আগের মতো সেইভাবে মঞ্চে নাটক হয় না, সাংস্কৃতিক অনুষ্ঠান হয় না। কেন হয় না তার বলতে গেলে প্রায় ঘন্টাখানেক সময় লাগবে। আপনারা জানেন যে আকার সংস্কৃতি, মোবাইল সংস্কৃতি, এগুলোর কারণে এখন সাংস্কৃতিক কর্মকাণ্ড অনেক সীমিত। তবে একসময় এটার উপর থেকেও হয়তো মানুষ বীতশ্রদ্ধ হয়ে আবার আমাদের আদি সংস্কৃতিতে ফিরে যাবে এবং সেই দিনের অপেক্ষায় আছে। আমরা এই আশাটাই করি। আমরা আবারও মঞ্চে নাটক পেতে চাই, আমরা আবারও সৈয়দপুরের সংস্কৃতিকে সামনে এগিয়ে নিতে চাই। আমাদের মাঝে উপস্থিত আছেন সম্মানিত দর্শক, যারা এই মুহূর্তে টেলিভিশন সেটে যুক্ত হয়েছেন তাদের জানিয়ে দেই, জনাব আখতার হোসেন বাদল এবং জনাব নজরুল ইসলাম। আমরা অনুষ্ঠানের কিছুটা শেষ পর্যায়ের দিকে চলে এসেছি। আমি আপনার কাছে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রাখতে চাই। এই শহরের জন্য একটি জাদুঘর, একটি কেন্দ্রীয় শহীদ মিনার এবং একটি শিশু পার্ক কতটুকু গুরুত্ব বহন করে, কি মনে করেন আপনি? দেখুন, অত্যন্ত যৌক্তিক প্রশ্ন। যুগের প্রয়োজনে, কালের প্রয়োজনে, মানুষের চাহিদার প্রয়োজনে এগুলোর দরকার। আপনি বলেছেন তিনটি কথা, একটি জাদুঘর, একটি শিশু পার্ক, একটি কেন্দ্রীয় শহীদ মিনার। একটি কেন্দ্রীয় শহীদ মিনার। কেন্দ্রীয় শহীদ মিনার স্মৃতিসৌধ যেটা আমরা করেছি, এইটাকে আমরা কেন্দ্রীয় শহীদ মিনার রূপ দিতে পারি। কারণ 21শে ফেব্রুয়ারিটা শুধু সৈয়দপুর কলেজে হয়, 16ই ডিসেম্বর 26শে মার্চের অনুষ্ঠানগুলো আমরা শহীদ স্মৃতিস্তম্ভতে আমরা করছি। হয়তো আগামী দিনে যে প্রশাসনিক বৈঠকে সকল দলমত রাজনৈতিক ভাবে বসে
আমরা 21শে ফেব্রুয়ারির বিষয়টাও এখানে নিয়ে আসবো। আর 15ই আগস্টের যে বিষয়টা উপজেলা পরিষদে নতুন করে বঙ্গবন্ধু যে মডেলটা স্থাপন করা হয়েছে ওখানে এইটা মনে করেন যে একটা প্রশ্ন যেটা আপনি করলেন যে কেন্দ্রীয় শহীদ মিনার, এটা আপনি এটা হয়ে যাবে। এইখানে আমরা সবাই মিলে এটাকে আমরা একমত পোষণ করে বেস্ট হয়ে গেছে। নাম্বার 2 হয়ে গেছে আপনি যেটা বললেন জাদুঘর, এটা অত্যন্ত দরকার। আজকের প্রজন্ম মুক্তিযুদ্ধের মহান মুক্তিযুদ্ধে অনেক জিনিস, অনেক ধ্বংসপ্রাপ্ত জিনিস অনেকের কাছে সংগ্রহ আছে। পাকিস্তানদের পরিচিত হত্যা যজ্ঞ, বিভিন্ন তাদের অস্ত্রপাতি, তাদের কাপড় চোপড়, সেই সময়ের অনেক মানুষের হত্যা, খুলি মাথা, বিভিন্ন ছবি, অনেক ঘটনা, অনেকখানি মানুষের বাড়ি বাড়ি এইটা আছে। এই সংগ্রহশালায় যদি আমরা রাখতে পারি, আমাদের এই প্রজন্ম হয়তো আমরা চলে যাবো, সবাই তো মানুষ মরণশীল, কিন্তু যুগে যুগে যে সকল আগামী দিনে বাচ্চারা জন্মগ্রহণ করবে থাকবে, তারা দেখবে যে শহীদপুরের এই এত সালে এই ঘটনা ঘটছিল, এত সালে এই ঘটনা ঘটছিল, এখানে এই আছে। এবং এইখানে অনেক ঐতিহ্য জীবন আছে, বিশেষ করে রেলের শহর, ইন্টারন্যাশনাল বিমানবন্দর, ছবি টবি, আমাদের চীনা মসজিদ, যেগুলো আমাদের যেমন বৌদ্ধভূমি, ওই যে গোলাহাটে, সব যদি সংরক্ষিত করা যায়। প্রত্যেক জায়গায় জাদুঘর আছে। আমি ওই ভারতে গেছিলাম, ঢাকা বেরোলা জাদুঘর দেখেছি, খুবই চমৎকার। ঢাকা তো আছে, অনেক ডিস্ট্রিক্ট আছে, অনেক উপজেলা আছে। একটি জাদুঘর হলে অনেক সংগ্রহশালায় ব্যক্তিগতভাবে অনেকের অনেক জিনিস আছে, দুর্লভ জিনিস পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। এইটা সরকারের উদ্যোগ নেওয়া দরকার বলে আমি মনে করি। সরকারের কাছে আবেদন জানাতে চাই, এই দপ্তরের মাননীয় মন্ত্রী যিনি আছেন তার কাছে আমরা এই বিষয়টা প্রস্তাব দেব। এমনি পার্টির সভাপতি হিসেবে আমিও দেবো, আমার এমপি আছে, মহিলা এমপি, তাকেও নিয়ে আমরা দেবো বসে। ইনশাল্লাহ আমি এটার ব্যাপারে আশাবাদী। আমরা এটা নিয়ে 2বার কিন্তু ঢাকায় বৈঠক করছিলাম সাংস্কৃতিক মন্ত্রণালয়। রোববার টাইমে আমরা আলোচনা করছিলাম কোথায়, তখন বলছিল যে ধীরে ধীরে করি, তাড়াতাড়ি বাজেটের ব্যাপার, টাকার ব্যাপার, আগে তারা বড় বড় জায়গাগুলোকে ধরছিল, যে দৃষ্টিনন্দন যে বাংলাদেশের সেই জায়গাগুলো, উপজেলাগুলো একটা বাজেটের ব্যাপার আছে, যেখানে পর্যটন হবে, লোকজন আসবে, বৈদেশিক মুদ্রা অর্জন হবে, এটা হওয়া দরকার। আমরা চেষ্টা করতেছি, 2বার গেছি। আর আপনি বলছেন আপনি শিশু পার্ক, এটা আমি আমার ঘোষণা ছিল, আমি যখন মেয়র হয়েছিলাম তখন আমার ঘোষণা ছিল যে আমি শিশু পার্ক, বাচ্চাদের চিত্ত বিনোদনের জায়গা খুব দরকার। সোদপুর শহরের চিত্ত বিনোদনের জন্য কোনো জায়গা নেই। এইখানে মায়েরা সারাদিন, বাচ্চারা বাড়ির মধ্যে, ছোট বাড়ি আর বড় বাড়ি, এরকম কোনো বড় বড় খুব খেলার মাঠ, উপযোগী খেলার মাঠও সেরকম নাই, আধুনিকায়ন করা নাই, 2-1টা থাকলে রেল এবং স্টেডিয়াম। সেই জায়গাটাতে পৌরসভার এখানে যথেষ্ট ভূমিকা থাকা দরকার। শিশু পার্কের জন্য ভালো জায়গা, যে বাইপাসে একটা আমাদের যেটা আগে ভাগার ছিল, যে সেপ্টিকটা 6 বিঘা জমি আছে, হ্যাঁ, সেই জায়গাটাতে আমার চিন্তা ছিল যে করার। কিন্তু আমি দুর্ভাগ্য, আমি যখন মেয়র ছিলাম তখন বছরে আমাকে সরকার দিত মাত্র 65 লাখ টাকা। 65 লাখ টাকা 15টা ওয়ার্ডের এত ড্রেন, এত রাস্তা, একটা রাস্তা 1 কিলো করতে গেলে 1,10,00,000 টাকা লাগে। এবং আমাদের টাইমে জমির যে রেজিস্ট্রি, সেটা আমরা 1% পাইতাম। এখন সেই সময় জমির দাম ছিল ধরেন যে 2 লাখ 1 লাখ, তার 1%। এখন জমির দাম, ওই জমির দামে হয়তো 10 থেকে 15 লাখ টাকা ডিসিমেল, 2% সরকার করে দিচ্ছে। এবং আমার আমলে আপনারা যেটা জানেন যে ঘটনা, জন্ম নিবন্ধন থেকে শুরু করে কোনো পয়সা করি না হইতো না। আপনারা জানেন যে ট্রেড লাইসেন্স আপনার যারা আছে, আপনারা দেখবেন যে আমার আমলে যে 200 টাকার ট্রেড লাইসেন্স, সেটা হয়ে গেছে 2000 টাকা। আমার আমলে 300 টাকা যে হোল্ডিং ট্যাক্স, সেটা হয়ে গেছে 3000, 5000, 7000 টাকা। যেখানে ঘটনা হচ্ছে যে গভর্নমেন্টের অটো রিক্সা পৌরসভা কোনো লাইসেন্স দিতে পারবে না, উনি ধরে ধরে 1500 টাকা করে দিয়ে যানজট সোদপুরে সৃষ্টি করতেছেন। ওদের কোনো স্ট্যাম্প দিতে পারবে না, কারণ টাকা নেওয়ার জন্য পৌরসভার মেয়র দাঁড়িয়ে স্যাক পায়। এবং আমার আমলে যে টোল ছিল 5 টাকা, সেইখানে হয়ে গেছে উনি 10 টাকা। আমার আমলের থাকি ইনকাম, যে আপনি একটা বাড়ি ঘর করবেন, একটা দরখাস্ত যেটা নেবেন, আপনি সেইখানে মনে করেন জায়গায় আমাদের আমলে 100 টাকা ছিল, সেইখানে উনি এখন 500 টাকা, 20,000 টাকা। একটা ব্লু প্রিন্ট করতে যাবেন, বহু টাকা আপনার লাগতেছে। সোদপুর পৌরসভা সেইখানে আজকে লক্ষ লক্ষ কোটি টাকা ইনকাম। আমরা এক সময় বেতন দিতে পারতাম না, 65 লাখ টাকা। আজকে দেখুন, এই যে দৃষ্টিনন্দন রাস্তাটি আজকে গভর্নমেন্ট দিয়েছে 18.5 লক্ষ টাকা। কেন দিয়েছে? উনি কলার জবকে বলেন আমরা দোষের সরকার, এটা আমি করছি। আরে তুমি বিএনপির মেয়র,
অন্যখানে তো মেয়ররা সিটি কর্পোরেশনে বসে থাকতে পারে না। আমার আমলে তো সে একটার পর একটা ডিওলেটার দিচ্ছে। আমি মেয়র হয় সৈয়দপুর শহরে বন্যা হয়েছিল, আপনাদের মনে আছে, পৌরসভায় এতখানি পানি হয়েছিল, তখন ডিসি সাহেব আসলো। আমি তখন নতুন বিয়ে করছি, আমি পার্বতীপুরে গেছি রাতে বিয়া 3টার দিকে, খবর গেল আমার কাউন্সিলর মরহুম কাজীপাড়ার কি ছিল লতিফ ভাই খবর দিল। আমি ভোরবেলা জীব ওইখানে নিয়ে এসে শ্বশুর ভাই পানিতে ডুবে গেছে, ওইখানে দিয়ে মালকাজ মেরে নতুন শ্বশুর বাড়িতে স্যান্ডেল হাতে নিয়ে আমি ভোরবেলা আজানের টাইমে আসছি। আমি ডিসি খবর দিয়ে আমরা যখন দেখলাম এত পুরো পানি, তখন আমি এইটা যখন সব রিপোর্টটা গেল, আমি 1,55,00,000 টাকা পেয়েছি। তার বদৌলতে আপনার রাস্তা আপনার ওই যে দারুল থেকে শুরু করে আপনার মূল রাস্তাটায় নিয়ে আসছি 70 এরিয়াতে, ওই ডাক বাংলা পর্যন্ত ওই দিকেরটা, আবার ওই যে আপনার ওই যে ওই পানি উন্নয়ন বোর্ড পুরাতন ওই দিক দিয়ে ওইখান দিয়েছি, আমার বাড়ির এই দিকে রাস্তা করে দিছি। এরকম অসংখ্য রাস্তা তখন ওইটা গেছে। পরবর্তীতে যেহেতু একবার বন্যা হয়ে গেছে, বন্যা কবলিত এলাকার দ্বিতীয়বার তখন বাজেট সিদ্ধান্ত হলো 5 কোটি টাকা। এখন এমপি সাহেব ডিওলেটার দিয়ে দিলেন যে সৈয়দপুরে কোনো বন্যা হয় নাই, এই 5 কোটি টাকা ফেরত দেন। সবাই জানেন মিথ্যা কথা বলছে। দ্বিতীয়বার সৈয়দপুরের মানুষের জন্য 500 টন গম আসলো এবং 50 লক্ষ টাকা আসলো। সেইখানে ডিসি সেই সময় ছিল আমাদের ভদ্রলোক, হিন্দু ভদ্রলোক, কি নাম, তো উনি খুব টাইট লোক ছিল। তো ওনাকে উনি প্যানেল করে ওরা কমিশনার সব বিএনপি, উনি এমপি কমিটি করে সম্পদের দিয়ে কাজ করে, দেরু খানকে দিয়া, শাহিন মুকুব দিয়া। তখন আমি ডিসি কে বললাম এইটা যদি আপনি করেন আমি হাইকোর্টে কিন্তু হ্যান্ড করে দেবো। তখন ডিসি একদম টাইট হয়ে এমপি কে বললো যে আপনারা তো বিএনপির সেক্রেটারি এবং স্থানীয় সরকারের মন্ত্রী মান্নান ভূঁইয়া মরহুম, আপনি এমপি, তা আপনি একটা চিঠি দেন। হ্যাঁ, তো চিঠি দিলে উনি যদি অনুমতি দেয় তাহলে সরকারি পরিপত্র হচ্ছে যে এই প্রজেক্টের চেয়ারম্যান হবে মেয়র। মান্নান ভূঁইয়া প্রগতিশীল লোক ছিল, এক সময় ভাষায় নিয়ে করছিল। উনি ওইটা দেখে বললো যে ডিসি একটা চিঠি দিন, বললো যে ডিসিকে বললো যে পরিপত্র কি আছে, পরিপত্র মেয়র, যিনি মেয়র আছেন উনি সভাপতি হবেন, ওনার অধীনে কাজ হবে। তখন এমপি আমজাদ হোসেন সরকার ছিল, তার দল ক্ষমতায় বিএনপি, তাদের গভর্নমেন্ট, আমরা বিরোধী দল। তখন উনি এটা মানে না। এই চাল এবং গমটা প্রায় 6 মাস থাকলো। আমি আমার কমিশনারদের বুঝাতে সক্ষম হলাম না যে এটা কোনো ক্রমে আমজাদ হোসেন সরকার তোমাদের দিতে পারবে না। 6 মাস রবীন্দ্রনাথ ডিসিসি, রবীন্দ্রনাথ যাওয়ার সময় হলো ভালো সাহেব সৈয়দপুরের মানুষের 500 টন গম 50 লাখ টাকা ফেরত দিলাম, আমি দুঃখ পেলাম, কিন্তু বাট একজন লোককে আমি এটা খেতে দিলাম না। ইঙ্গিত কাকে করলো? এমপি। এই উদাহরণ সবাই জানে। আপনি শাহিনকে জিজ্ঞাসা করবেন, তার দল করে বিএনপি, বাবু কি করলো, দেব কমিশনার সহ যারা দলু ছিল, যে সকল কমিশনার ছিল জিজ্ঞাসা করবেন। এই ছিল আমজাদ হোসেন সরকারের মত। আমরা কোনো ডিওলেটার দিচ্ছি না, বরং আমাদের নেতারা গোপনে যে কথাটা সাংবাদিক নজরুল বলছে, আমরা কি বলি? আমরা বলছি যে এই গভর্নমেন্টের আমাকে, আমার গভর্নমেন্ট আছে, এই রাস্তাটা দিয়ে বিএনপি, আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জামাত, পাবলিক, জনগণ সবাই যাবে। এই গভর্নমেন্টের নাম আমার গভর্নমেন্ট আছে, যদি সত্তরের উন্নয়ন হয় বরং আমরা সহযোগিতা থাকবে, কোনো ডিস্টার্ব আমাদের নেই, কোনো ডিওলেটার নেই, কোনো ডিপুটেশন দেয় না। শুধু নরমালি তাই একটি সে মামলায় তার নিচে চার্জশিট আসে, সে থাকতে পারে না। আজকে চার্জশিটের কপিটা গেলে সে সাফার আছে, কখন প্রফেসর সাহেব একটা মামলা করছে, আর অনেক মামলা তো সেখানে জড়িত আছে, হাইকোর্ট তাকে নিয়ে তার ধামা চাপা দিয়ে এইগুলো নিয়ে পড়ে আছে। তো কাজেই ঘটনাটা হচ্ছে যে প্রশ্নটা লাস্টলি আপনি বললেন শিশু পার্ক এই জন্য করা দরকার। এইখানে শিশু পার্ক ইতিমধ্যে বেসরকারি ভাবে আমাদের এখানে একটা হয়েছে কুন্দলের এখানে আব্দুল করেছে, কি নাম যেন, বৈশাখী ব্যক্তিগত মালিকানা একটা থিম পার্ক এটা করেছে। আমি তখনই বলছিলাম যে আমি এইখানে যদি মেয়র হই তাহলে শিশু পার্কে করে ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাবে, দৃষ্টিনন্দন জায়গা হবে, এবং ওই বাচ্চারাই বলবে মা
বাদলকে ভোট দিয়ে উনি শিশু পাঠ করছে, বাবা মাকে টানি নিয়ে যাবে শুক্রবারতে শনিবারতে। এইটা আমার স্বপ্ন। দুর্ভাগ্য আমি সেই সময় মেয়র হলাম, আমার গভর্নমেন্ট ছিল না, ডিওলেটা তারপরে আসলো মার্শাল 3 বছর, ও ছিল 2.5 বছর, 5.5 বছর আমাকে কোনো কাজই করতে দেয় নাই। এবং ঘটনাটা আমি ব্রিগেডিয়ার জামিল আহমদের কাছে গেলাম, ফাইল নিয়ে উন্নয়নে, স্যার আপনারা ক্ষমতায় আছেন, একটু ফাইলটা যদি সই করেন তাহলে জায়গার উন্নয়ন হবে। উনি চাবিটা এইভাবে ঘুরিয়ে হাতে স্টিক নিয়ে কি বললেন, এই অবস্থাটা তখন ছিল শিশু পার্ক। এটা তখনকার আমার মেয়রের ঘোষণাটা আগামী জেনারেল আমার গভর্নমেন্ট আছে, সৈয়দপুরের রূপরেখা আমাকে যদি মেয়র টিকিট নেত্রী দেয় আর জনগণ যদি ভোট দেয়, এটা তো আমার 1 নম্বর কাম। দৃষ্টিনন্দন আপনার শিশু পার্ক করা হবে, যেখানে নর্মালি ছেলে মেয়ে শুক্র শনিবারের দিনে, ঈদের দিনে, কয়েকদিনে এই বৃদ্ধ আবার বৃদ্ধ পরিতা মা বাবা সবাই যাবে সেখানে চিত্ত বিনোদনের জন্য। এইটা আমার হচ্ছে প্রথম শপথ। আমি যদি নির্বাচিত হই, আমি ওই যে সৈয়দপুরের বাইপাসে যেটা আমাদের সেপ্টিক ট্যাঙ্কের 6 বিঘা জায়গা আছে, যেটা এখন আধুনিক সবজি মার্কেট আছে, সেখানে ইনশাআল্লাহ আমি নিয়ে যাব। এবং আরো অনেক উন্নয়ন এখানে হবে যেটা আপনারা কল্পনাও করতে পারবেন। আমি বিরোধী দলের মেয়র থাকতে ট্রেনের উপর আপনারা কল্পনা করেন না, যেখানে রেল লাইন দিয়ে রেল যখন স্লো করে সবজি থাকে, পেশাব পায়খানা করে স্টেশনের কাছে গিয়ে ওইটা আপনারা খাইতেন। কত লোক গাড়ি গরু কাটা গেছে, মানুষ কাটা গেছে। আমি সেখানে অনেক কষ্ট করে রেল কেস, অমুক কেস, এই মেয়র সাহেবের নানান রকম ষড়যন্ত্র অমুক এই করে আমি একটা যেখানে মানুষ পেশাব করতে চাইতো সেই জায়গাটাকে আমি কি করে দিচ্ছি। আমার আমলের প্রত্যেক পোলা পোলে বাকি হয়েছে। আমি রাতে মানুষ যখন ঘুমিয়ে পড়তো 12টা একটা আমি জিপ নিয়ে, আমি লাইট নিয়ে, কলম নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতাম, কোটাল আমি ওয়ার্ডার দিতাম চুপ করে, এইখানে আবার লাগাই দেওয়া হইতো। আমার সীমানাটা আপনারা দেখেছেন, চিকলি থেকে আমার ওই টার্মিনাল কোণা থেকে ইয়া পর্যন্ত আপনার রাবিয়া ফ্লোর পর্যন্ত পরে পরে বাড়িয়েছে। আপনারা দেখেছেন যে আপনারা থ্যাক্স ক্লোথ স্টোরের সামনে দিয়ে আমি প্রায় সেইখানে রাস্তাটা আমি করে দিয়েছি, ড্রেন করে দিয়েছি, 10 লক্ষ টাকা বাদি দিয়েছি। সেইখানে আজকে 2-4 হাজার লোক পড়ে খাচ্ছে। আমি সেটাও যেমন করছি, এই যে কাপড় মার্কেটের সামনে দিয়ে যে ড্রেন, মার্কেটটা নষ্ট হয়ে গেছে, প্রায় 6-7 লাখ টাকা দিয়ে টেন্ডার করে বড় রাস্তা করে সেই ভ্যাট যাচ্ছে, এই মার্কেটটা জমে গেছে। আমি মুন্সিপাড়া থেকে ডাইরেক্ট এসে লোকজন যারা, আমি কামাল গার্মেন্টস একটা জায়গা ভেঙে দিয়েছি, যে ডাইরেক্ট ওই মেশিনের সামনে দিয়ে ওই দিক থেকে ডাইরেক্ট এসে ওই দিক দিয়ে বের হয়ে আপনার বিউটি ক্লোথ স্টোর যেটা আছে এই দিক দিয়ে যদি বের হয়ে একদম ওই আপনার সামনে দিয়ে আমি একটা গলিপথ করে দিয়েছি, দেখছেন না? আমার আমলে বাতি ছিল যাতে সবাই সবজি স্ট্রেট আবার যেতে পারে। আমি সেখানে টেন্ডার করলাম 7-8 লাখ টাকা দিয়ে, স্ল্যাব ক্লাব দিয়ে সেইখানে বাতিটা দিয়ে দিলাম। এখন স্ল্যাবটা আমার উল্টি খেয়ে গেছে, বাতি একটা নাই, বস্তা টানানো খরচ হয়েছে। মুন্সিপাড়ার লোকজন এখন যানজটের কারণে আওয়ামী লীগ অফিসের সামনে দিয়ে ঢুকতে হয়, সোহেরানের সামনে দিয়ে ওইটা ওইটা দিয়ে ঢুকতে হয়, আমরা বঙ্গবন্ধু চত্বর দিয়ে, না হলে পিছন দিক দিয়ে ঢুকতে হয়। সেখানে দুরবস্থার শেষ নেই। আমার একটা উদ্বোধনী ইয়া ছিল, সেইখানে নেমপ্লেট ছিল, সেটাও সে ভেঙে ফেলছে। এবং রাস্তাটা এমন দুরবস্থা করছে যে রাস্তাটা দিয়া ছেলেমেয়েরা সেন্ট্রাল করে যায়, উঁচা উঁচা হাই হিল, তার পা ভেঙে যায়। সব জায়গায় করতেছে, তেল সেন্দুর কাজীপাড়ার থেকে তার বাড়ির ওই দিক থেকে শুরু করে পাটোয়ার পাড়া তেল সেন্দুর লাগা রাস্তা করছে। বাতিগুলা দেখছেন আপনি? অথচ আমি মেয়র হয়, আমার বাড়ির রাস্তাটা আমার বাড়ি থেকে শিলিগুড়ি দিয়ে যে খাজার বাড়ি পার হয়ে যায়, এই রাস্তাটা সব জায়গায় করছে। কোন রিক্সা জানা রিক্সাগুলো ভাঙি যায়, কতবার বলছে আমার রাস্তাটা করতেছে না। অথচ আমি মেয়র থাকতে তারা যখন জেলে গেছে, আমার এরিয়া 15 দিন অন্ধকার ছিল, ও যেন বাড়িতে আসতে না পারে, বদর ভাই আমার বাড়ির রাস্তা বাতি দেয় নাই। আমি সমস্ত তার বাড়িতে রাস্তা দিচ্ছি, সবাই জানে বাড়ির চতুর্দিক ওই রোডে। আমি নর্মালি হামিদ মাস্টারকে দেখে বলছিল বাতি দেন, আমি জনপ্রতিনিধি হিসেবে খুঁজে নিয়ে সেই বাড়ির ভিতরে পৌঁছেছি। যে কোনো ভাই বাসা থেকে নেতা, তাকে আমি সম্মান করছি। মজিবর সাহেব কি ছিল, তার বাসায় একটা বলছিলাম, আমি যে এটা করছি। এটা এত হিংসার যে আপনি কল্পনা করতে পারবেন না। এবং মার্শাল্লাহ টাইমে আপনি দেখেন যে আমি সত্যি শহরকে বাঁচিয়ে দিয়েছি, আমার মধ্যে বাঁচাতে পারি। এরপর আমি মসজিদের দোকান ভেঙে দিয়েছি। আমি আস্তে আস্তে কাম শুরু করে 10 ফিট জায়গা দিয়েছি, তারপর 6 ফিট 4 ফিট আস্তে আস্তে ট্রেন 2-4টা ভাঙা টাকা করার পর আস্তে আস্তে মার্শাল্লাহ শিখিল। আমি সত্যকে বাঁচিয়ে দিচ্ছি। আমাকে বলছে আমি হ্যাং হয়ে যাবো, আমি খালি রোলার দিয়ে ঘুরি ভাঙ্গি, জসিম মিলিন টার্গেট হবে না, কারণ এটা কি সব ধরলো আমি করে দিলাম। হারুন করতে পারেন, আমি করে দিচ্ছি। আমি সাহেব আত্মীয় ফটোগ্রাফের সামনে ছিল, সেটা আমি ভাঙিয়ে করে দিচ্ছি। এই না তো কাজে ঘটনা হচ্ছে যে জনস্বার্থে এখন যখন মেয়র হবে, নগর পিতা হবে, তখন
এখানে দলমত তাকে দেখাতে হবে। যখন চেয়ারে গেলাম সবারই একই, আমার আমাদের কারো যদি উপকার না করি ক্ষতি করতে পারে, ক্ষতি আমি করি চেষ্টা করছি। বিরোধী দল তখন কোনো ইনকাম ছিল না, বেতন ছিল না, আবার উস্কানি দিত, মেজরকে যায় ওখানে দরখাস্ত দিত, আবার ওখানে মার্শালের মিটিং হইতো, সেখানে ট্যাক্স মাইকিং করে আবার মাইকিং দিতে বাদল সাহেব আর্মি দিয়ে খাজনা তুলছে, যে খাজনাটা ট্যাক্সটা উঠতো ওনারা আবার বসিয়ে যত বকেয়া আছে কয়েক সার্টেন দায়িত্ব ছিল উনি আবার দিয়ে দিতেন। এই তো ছিল। সম্মানিত দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সোজা কথায় আমরা সমস্যাগুলো খুঁজি এবং সমাধানের পথগুলো দেখিয়েও দেই। আপনারা এরই মধ্যে জেনেছেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিশ্ববিদ্যালয় হতে যাচ্ছে আমাদের এই শহরে। আপনারা এরই মধ্যে জেনেছেন আমাদের সাবেক মেয়র জনাব আখতার হোসেন বাদল উনি জানিয়েছেন আমাদের শহরের শিশুদের নিয়ে উনি অসম্ভব রকম ভাবছেন। আমরা তাদের দুজনের কাছেই অনেক কৃতজ্ঞ, তারা আমাদের স্টুডিওতে এসেছেন, আমাদের সাথে কথা বলেছেন। একেবারে 2 মিনিট সময় দুজনকে দিতে চাই। প্রথমে নজরুল ভাই, আপনাকে 2 মিনিট সময় দিতে চাই। এই শহর নিয়ে আপনার ভাবনার জায়গাটি আপনি আমাদের জানাবেন। আপনি কি ভাবছেন আমাদের শহর নিয়ে? 2 মিনিটে শুধুমাত্র বলবেন। আমি আগেই বলেছি যে আমার এই শহর নিয়ে আমার একটা গর্ব আছে, অহংকার আছে। আমরা জেলা, আমাদের একটা জনপ্রিয় দাবি ছিল যে সৈয়দপুরকে জেলা করার। আমাদের সে আন্দোলনের সাথে আদৌ হয়েও যুক্ত ছিলেন, কিন্তু যেহেতু সেটা হয় নাই, তো আমি মনে করি যে সৈয়দপুরের জেলার সম্ভাবনা নাই, কিন্তু সৈয়দপুর সিটি কর্পোরেশন হতে পারে। অর্থাৎ একটা পৌরসভা সিটি কর্পোরেশনে উন্নীত করতে গেলে যে ক্রাইটেরিয়াগুলো দরকার তার সবগুলোই কিন্তু আমাদের এখানে আমরা পূর্ণ করতে পারি। আজকে যদি সৈয়দপুর সিটি কর্পোরেশন হয় তাহলে লাভটা কি হবে? অনেকেই কিন্তু এটা মানে জানে না, পারতে পারছে না। সিটি কর্পোরেশন হলে যেটা হবে যে এখানে যিনি মেয়র থাকবেন তিনি একজন প্রতিমন্ত্রীর মর্যাদায়, সমমর্যাদার একজন ব্যক্তি এখানকার মেয়র থাকবেন। বরাদ্দ এখন যেটা আসছে তার অন্তত 50 গুণ বেশি বরাদ্দ আসবে, সরকারি বরাদ্দ। তো আমি মনে করি যে যেহেতু আমাদের একটা মনের মধ্যে আমাদের একটা ক্ষোভ আছে বা আমাদের দুঃখ আছে, বেদনা আছে যে আমরা জেলা পাইনি। আমাদেরকে নিয়ে কিন্তু সবাই বলে যে আরে ভাই, যে নতুন এই শহরে আসে বলে, হয়তো মনে করেন যে পিরোজপুর থেকে একজন এই শহরে আসলো, বলে ভাই আমাদের পিরোজপুর জেলা শহর, আমাদের পিরোজপুরকে নিয়ে আসে এখানে রাখলে তো সৈয়দপুর এক কোনায় করে থাকবে। এত বড় শহর, এখানে ক্যান্টনমেন্ট আছে, এখানে বিমানবন্দর আছে, এখানে রেলওয়ে কারখানা আছে, অর্থাৎ জাতীয় মানের অনেক স্থাপনা আছে। ইপিজেড আপনারা জানেন যে ইপিজেড হয়তো আমাদের দুর্ভাগ্য, প্রধানমন্ত্রী, মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু এখনো জানে যে এটা সৈয়দপুর ইপিজেড, কিন্তু এটা আমাদের দুর্ভাগ্য যে আমরা সৈয়দপুর নামটা রাখতে পারিনি। এটা হয়ে গেছে উত্তরা ইপিজেড, কিন্তু উত্তরা ইপিজেড হলেও লাভ নাই। মানুষ কিন্তু ওই বাইরের মানুষ বলে সৈয়দপুর, সৈয়দপুরের পাশে, নীলফামারীর পাশে কেউ বলে না। তো যাই হোক, আমি যেটা আমার 1-2 মিনিটে যেটা বলতে বলা হয়েছে, আমি মনে করি যে সৈয়দপুরকে আমাদের সবাই মিলে, আমাদের সিটির আন্দোলন একটা চলতেছে, এটাকে বেগবান করা উচিত এবং সৈয়দপুর সিটির মর্যাদা পেলে আমরা এই শহরকে আরো সুন্দর এবং আধুনিক হিসেবে গড়ে তুলতে পারবো। ধন্যবাদ। অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে সম্মানিত অতিথি, আপনার কাছে জানতে চাই এই শহর নিয়ে আপনার ভাবনা। একেবারে 2 মিনিটে, কোনো প্রতিহিংসা নয়, কোনো কিছু নয়, শুধুমাত্র ভাবনা। আপনি এই শহরকে নিয়ে কি ভাবছেন? সৈয়দপুরকে নিয়ে আমার ভাবনা হচ্ছে, সৈয়দপুরে আমি রাজনীতি করি, সৈয়দপুরের মানুষ হয়েছি, সৈয়দপুরের মানুষ আমাকে মেয়র বানিয়েছে। আমার অনেক দায় ও দায়িত্ব সৈয়দপুরবাসীর কাছে। সৈয়দপুরের প্রথম ভাবনা হচ্ছে আমার এটা আসাম বেঙ্গলের বড় রেলওয়ে কারখানা, যে প্রতি জমিগুলা সব রেলের পড়ে আছে। আমি সরকারের কাছে আবেদন জানাতে চাই, এইখানকার রেলের ওপর শহর বাড়িঘর গড়ে উঠছে ভালো না, এখানকার ব্যবসায়ীরা মানুষ কোনো রকম এটা ব্যাংকে দিয়ে লোন নিতে পারে না, বহুতল বিশিষ্ট ভবন করে কোনো লাভ নাই। আমার দোকানে 2 কোটি 5 কোটি টাকার মাল আছে, ব্যাংক 1 টাকাও দেয় না। আমি মাননীয় মন্ত্রী, রেলমন্ত্রী সহ মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করি যে অতি দ্রুত সৈয়দপুরের জরিপ চালিয়ে রেলের যতটুকু লাগবে আর যেটা সারপ্লাস ব্যালেন্স যেটা লাগবে না সেটা হয় বিক্রি করে দেব কিস্তিতে, না হয় 99 বছরের লোন দেব, যাতে ব্যাংক থেকে তারা ব্যবসার টাকা নিয়ে ব্যবসা বাণিজ্য বাড়িঘর করতে পারে। এইটা আমার চিন্তা। এই ব্যাপারে আমি অনেক চেষ্টা করতেছি, অনেক বক্তৃতা আমি দিয়েছি। নাম্বার 2,
আমি যে চিন্তাটা আমি করি, আমার বেসিক শিল্প নগরী, আমার সেখানে মাত্র 15 একর জমি আছে। আমাদের এখানে শিল্প ইন্ডাস্ট্রি করার জন্য মানুষ ঘুরে বেড়াচ্ছে, কোনো জায়গা নাই। আমাদের এর আগের গভর্নমেন্ট যখন ছিল, দিলীপ বড়ুয়া মন্ত্রী ছিল, আমরা আরো 20 একরের জন্য হুকুম দখলের জন্য বলছি, 15 একর রেডি হয়ে লালকিতার দৌড়াতে ওখানে পড়ে আছে। কিন্তু দুর্ভাগ্য হচ্ছে এটা জেলা হওয়ার কারণে জেলাতে আরেকটি বেসিক শিল্প নগরী হোক। আমার প্রস্তাব হচ্ছে জেলাতে হোক একটি শিমুলবাড়ি হয়ে যাবে। অনেক শিল্প বেসিক শিল্প নগরী গোচারণ ভূমি হয়ে আছে, কিন্তু এখানে জানা দিতে পারছি না। এই 15 একর যেটা আছে রেডি, আমি ডিসি সাহেবকে বলছি, অনুরোধ করছি, মন্ত্রীকে বলছি, অনেকবার ঢাকা যাচ্ছি, আমরা বলতেছি, এবং সচিব যিনি আছেন আমাদের এই যে ত্রাণের ব্যাপারে যাকে দিলেন চিলাহাটির ছেলে রাজ্জাক ভাই ভাতিজা, আমাকে ভালোভাবে চেনে, বলছে আপনি আসেন হেল্প করুন। এইটা আমি সম্প্রসারণ চাই। আমি এইখানে সম্প্রসারণ আরো চাই। যে ঘটনাটা হলো সৈয়দপুরের যে আপনার বিশেষ শিল্প অঞ্চল, যেটা ঢেলাপিড়ি 350 একর জমি নিতে হবে। 15 একর হচ্ছে আপনার বেসিক শিল্প, যেখানে 20-25 হাজার লোক কাজ করবে, ইকোনমিক্যাল জোন। হ্যাঁ, আর ঘটনাটা হলো ইকোনমিক জোন যেটা আমি চাচ্ছি, সেটা তো 350 এবং